উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ভাবতরঙ্গ। লিখেছেন বেলা শেখ, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 7। একটা হলে ভালো হয়, দুটোর বেশি আর নয়। পরিবার পরিকল্পনার এই স্লোগানটা শুনিসনি তুই? ভাই, তিনটে আছেই। 4 নাম্বার আনার খুব দরকার ছিল, তাও এই বয়সে। ফুটবল টিম বানাবে নাকি? অরুণ সরকার শ্লেষ ভরা চোখে ডক্টরের দিকে তাকালো। গাইনোকোলজিস্ট ডক্টর তিথি চৌধুরী, তার এককালীন স্কুল ফ্রেন্ড। বড়টা ভুল হয়েছে পাতাবাহারকে এর কাছে এনে। সে আর চোখে পাশে বসা মানবীর দিকে তাকালো। মুখটা বড্ড থমথমে। রিপোর্টে কি এসেছে সেটা ক্লিয়ার কর। এটা মজার বিষয় মোটেও নয়। অন্যের চাপাসরে ধমকে তিথির হাসির বিস্তার লাভ করলো। রিপোর্ট বাড়িয়ে বলল, তুই নিজেই দেখ, ভাবি প্রেগনেন্ট, 3 মাস চলছে। পাতা কাল বিলম্ব না করে টেবিলের ওপর থেকে পার্স আর মোবাইল হাতে নিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় কেবিন থেকে। তার হিলের খটখট শব্দ শোনা যাচ্ছে। তিথি অবাক কণ্ঠে বলল, এভাবে চলে গেল কেন? আমি তো যা বলার তোকেই বলছিলাম। ওহান ফোঁস করে শ্বাস ফেলে রিপোর্ট চোখে ফিরিয়ে আনে। বলে, ব্যাপারটা নিয়ে কদিন ধরে খুব আপসেট আছে। কিছু মনে করিস না তিথি। পাতার আচরণে একটু রাগ হলেও তিথি বুঝতে দিল না। হাসি মুখে বলল, ব্যাপারটা একটু লজ্জারই। কিন্তু তুই যে নির্লজ্জ। বাচ্চারা বড় হয়ে গিয়েছে, ওদের সামনে কোন মুখে যাবি? বেয়াক্কেল। ওহান কিছু বলল না। তিথি নিচু কণ্ঠে বলল, চাইলে অপারেশন করাতে পারিস। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? হাউ কুড ইউ সে দ্যাট তিথি? সো ইউ আর প্ল্যানিং টু রেইজ আ বেবি ইন দিস এজ? প্রহর ছোট হলেও অরুণাভ যথেষ্ট বড় হয়ে গিয়েছে। এই স্টেজে বেবি। অরুণ পাতার কথা একবার ভাবল, এই বেচারি কিভাবে সহ্য করবে? বারন্ত পেট নিয়ে সে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, দেবর, ননদ, পাড়া প্রতিবেশীদের সামনে যাবে কিভাবে? অরুণ তাৎক্ষণিক জবাব দিল না। একটু ভেবেচিন্তে বলল, সে অলরেডি আমাদের মাঝে এসে গিয়েছে। এখন আর এসব বলে লাভ নেই। তুই ডাক্তার মানুষ, কই সাহস দিবি? তা না করে অ্যাবর্শনের কথা বলছিস। তোরা ডক্টররা এত কষায় কেন রে? একটা প্রাণকে দুনিয়া দেখার আগেই মেরে ফেলার পরিকল্পনা করিস। গজব পড়বে তোদের ওপর। অরুণের ফর্সা মুখে চোখে মুখে রাগে লাল হয়ে এসেছে। দিদি ক্লান্ত স্বরে বলল, পেটে তোর ফুলবে না অরুণ। আমাদের সমাজের মানুষগুলো খুব লো মেন্টালিটির। তাদের অন্যের ব্যাপারে নাক গলাতে হবে, কিলে ওড়াতেই হবে। তারা নিজেদের আনন্দ মুহূর্তেই অতটা আনন্দ উপলব্ধি করে না যতটা অন্যকে নিচু করিয়ে দেখিয়ে পায়। আমার 1% আছে, দুটো মেয়ে আছে তার। একটা বিয়ে হয়ে গিয়েছে, আরেকটা ভার্সিটির স্টুডেন্ট। তাও ছেলের আশায় আরেকবার বেবি প্ল্যানিং করি। বেবি কারি করলে পাড়া প্রতিবেশী যেন হাতে চাঁদের ঈদের চাঁদ পেয়ে যায়। মহিলা ঘর থেকে বেরোনোর বন্ধ করে দিয়েছিল। কিন্তু ঘরেও যে অশান্তি। তার মেয়ে দুটো মাকে জানোই তাই বলে অপমান করে। যে মেয়ের বিয়ে হয়েছে সে কি বলে জানিস? অ্যাবর্শন না করলে বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করবে। শেষমেশ বেচারি অ্যাবর্শন করাতে বাধ্য হয়। কত কেঁদেছিল মহিলাটি। অরুণ সরকার টেবিলের কোনোই ঠেস দিয়ে চোখ ডলে। ক্লান্ত লাগে, বুকটা চালাপোড়া করে। মনে হচ্ছে মস্তিষ্কের ভিতরে জিজি পোকার দল আক্রমণ করেছে। অরুণ, আর ইউ ওকে? ইয়া। নো, ইউ আর নট। আই এম ফাইন। উঠছি দিদি। পাতার ওভাবে চলে যাওয়ায় কিছু মনে করিস না যেন। বাচ্চা মেয়ে মুখের কথা কেড়ে নিয়ে কৌতুকপূর্ণ স্বরে প্রশ্ন করল তিথি। কুচ জগলে দুষ্টুমি নাচন। অরুণ মৃদু অধর বাঁকিয়ে বলল, তোর সাথে তুলনা করলে বাচ্চাই তো। তিথি বুড়ি ডাকলে, খেপতিস না। তিথি সত্যিই বুড়ি হয়ে গেছে। ইন মাই মাইন্ড আই এম জাস্ট 16। অরুণ রিপোর্ট দিকে তিথির মাথায় বাড়ি মারি কেবিন থেকে বেরিয়ে যায়। তিথি মুচকি হাসে। হারিয়ে যাওয়া যৌবন যদি ফিরে পাওয়া যেত। অরুণ লম্বা পা ফেলে পার্কিং লটে পৌঁছায়। পাতা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে ফুলে আছে। ওকে বললা পেয়ে যা। কোটরে এখনো বাড়ি টলমল করছে। অরুণ বলার মতো ভাষা পেল না। ডোরলক খুলে গাড়িতে বসে ফ্রন্ট সিটের দরজা খুলে দিতেই পাতা এসে বসলো। অরুণ গাড়ি পার্কিং লটে থেকে রাস্তায় আনে। আর চোখে পাতার কান্না ভেজা মুখ দেখে দীর্ঘশ্বাস ফেলে। হাতটা নিষ্পিস করে, মাথায় স্নেহে বুলিয়ে দিতে চায়, কিন্তু কিসের জড়তা এসে বাধা দেয়। আমাদের দেরি হচ্ছিল বলে বাচ্চারা মিরপুরে উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা সবাই সরাসরি ওখানেই যাই। পাতা উইন্ডো স্ক্রিনে নজর স্থির রেখে বলল, আমার শরীর খারাপ লাগছে, যাব না। রিকশায় তুলে দিন, আমি বাড়ি ফিরব। অরুণ নিষ্পিস করা হাত সুযোগ পেয়ে যায়। হাত বাড়িয়ে পাতার কপালে গলা চুয়ে দেয়। উদ্বিগ্ন প্রকাশ করে বলে, খুব বেশি খারাপ লাগছে? বমি বমি ভাব হচ্ছে কি? পাতা ক্রোধা ভরা চাহনিতে অরুণ নিজেকে সংযত করে। গম্ভীর গলায় বলে, একবার চেক আপ করে গেলেই হতো। গাড়ি ঘুরাই, বাড়ি যাব আমি। পাতা তীব্রতার সাথে জবাব দিল। অরুণ আর কিছু করল না, গভীর মুখে গাড়ি চালানোর মনোনিবেশ করে। পাতা একবার বলল, আমাকে রিকশায় তুলে দিন, আর আপনি মিরপুর যান।
আমিও যাব না। পাতা কতক্ষণ গম্ভীর মুখে পানে চেয়ে রইল। এখন বলে কি দেবে? পাতার গলায় চিবুক ছুঁয়ে নজর ঝুঁকে নাই। আঁচল সরিয়ে পেটে হাত রেখে কাঁপা কাঁপা গলায় বলল, আমি অ্যাবর্শন করার কথা ভাবছি। এই বয়সে এসে আমি হাসি খোরক হতে চাই না। তাই নিষ্পাপ প্রাণীটিকে মেরে ফেলতে চাইছো? খুব ভালো সিদ্ধান্ত পাতাবাহার। তুমি যদি এতটা নিষ্ঠুর হতে পারো, আমার কোনো আপত্তি নেই। অরুণ সরকার অতি শান্ত সুরে প্রত্যুত্তর করল। পাতার চোখ বেয়ে বড় বড় ফোঁটা অষ্ট গড়িয়ে পড়ল। চিবুক ছুঁয়ে গলার গর্তে এসে জামাইতে হয়। অরুণ সরকার হাত বাড়িয়ে গাল মুছে দিল। মাথা হাত বুলিয়ে নমনীয় সুরে বলল, সব ঠিক হয়ে যাবে, কেঁদো না। নিজক সান্ত্বনা, এছাড়া আর কিছুই করার নেই। পাতা কিছুই বলল না, কান্নাও থামল না। লোক জানাজানি হলে কি হবে? লোকের কথা ছাড়ো, যখন ভোর অরু জানবে, তাদের মুখোমুখি কি করে হবে? শুধু অরু থাকলেও না হয় মারা যেত, কিন্তু ভোর ছেলে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর মা প্রেগনেন্ট। এই চেয়ে লজ্জাজনক কিছুই নেই। পাতা আর ভাবতে পারে না। দুই হাতে মুখ থেকে ফুপিয়ে কেঁদে উঠল। সব ভুল তার। পত্র, তোমার দাদু বাড়িতে কথা হয়েছে আমার। ওনারা তোমাকে নিতে খুব আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে তোমার দাদা চান তুমি কি ওখানে যেতে চাও? পত্রলেখা সমান তালে দুহাত কসলাতে লাগলো। বিয়ে আকৃতির চিবুক গলায় লেগে আছে। পপি চৌধুরী মেয়ের চিবুক ধরে মুখখানি উঁচু করে স্নেহ সুরে বলে, নিজে ভালো থাকাকে প্রাধান্য দিতে কি আমি তোমাকে কিছুই দিতে পারলাম না পত্র। আমি দুনিয়ার সবচেয়ে বাজে মা। অনেক আগে এই সংসারে তোমাকে আনতে পারতাম। করিম খুব ভালো মনের মানুষ, ও তোমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসা দিবে। কিন্তু কবিরের মানুষটা দুমুখো সাপ, তোমার জীবন জাহান্নাম বানিয়ে দিত। এই কয়েকদিনে নিশ্চয়ই বুঝে গিয়েছো সে কেমন ধারার আর জারিফ। একটা মানসিক রোগী, মেয়েদের সহ্য করতে পারে না। সে মেয়ে ওর মেয়ে না। মা বোন ভাতিজি যাই হোক, আমাদের পুষ্পর 10 বছর হলো। কোলে নেওয়া তো দূর, এখনো ডাকেও নি। একবার ঈদে সালামি চাইতে গিয়েছিল, এমন জোরে ধমক দিয়ে বাচ্চা মেয়েকে কাপড় ভিজিয়ে ফেলেছে। মা বোনদেরও দুই আনা সম্মান দেয় না। নেশাপাতি কিনে গিলে গাঁজা খায়। 2বার রিহাবে পাঠানো হয়েছে, শুধরিয়েছে কিনা ওই ভালো জানে। কেউ দেখতে পারে না ওকে। পত্রলেখা আগ্রহ নিয়ে সবটা শুনল। কথাগুলো সে টুটুলের কাছেও শুনেছে। পপি চৌধুরী আরও বললেন, জারিফ তোমাকে ভিন্ন চোখে দেখে, তা হয়তো বুঝতে পেরেছ। বাড়ির কম বেশি সবাই খুশি। মেয়ে বিদেশি, ছেলে বিয়ের কথা বলেছে। খুশি হবে না? ওরা চাইছে যত দ্রুত সম্ভব কথা আগাক। আমার শাশুড়ি করিমের কাছে প্রস্তাবও দিয়েছে, কিন্তু করিম মানা করেছে। আরে তোদের কি জ্ঞান বুদ্ধি লোক পেয়েছে? কোন আক্কেলে আমার মেয়ের সাথে আমারই দেবরের বিয়ের কথা বলিস? করিম শুনিয়েছেও কয়েক কথা। এখন আবার আমার ভয় করছে জারিফ উল্টাপাল্টা কিছু করে না বসে। পত্রমা আমার, আমি কি বলছি বুঝতে পারছো? পত্রলেখা অবাক হবার পালা। জল এতদূর গড়িয়েছে। এই জারিফ মোল্লা নিঃসন্দেহে মেন্টাল মোল্লা। নাম রেখে সে কিছু ভুল করেনি। পত্র দেখো, আমি তোমার এবেলায় সুখ দিতে পারিনি। আমি জানি ভাইজান ভাবি তোমার সাথে খারাপ আচরণ করেনি, আবার তোমাকে কখনো ভালোবেসে বুকেও আগলে নেয়নি। তুমি একাই বড় হয়েছ। ভালোবাসা, স্নেহ, পরিবারের সুখ কি তা তুমি জানোই না। তাই আমি চাই তোমাকে সুখী পরিবারে পাঠাতে, একটা বিশ্বস্ত হাতে তোমাকে তুলে দিতে, যে তোমাকে বুঝবে, সর্বোচ্চ দিয়ে আগলে রাখবে, তোমাকে সম্মান করবে, তোমাকে সুখে রাখার জন্য সে সব করবে। যেখানে তুমি আপন পরিবার পাবে। পত্র, অনেকে সহানুভূতি দেখিয়ে তোমাকে বিয়ে করতে চেয়েছে। অনেকে তোমার রূপের মোহে পড়েছে। আমি চাইলে তোমাকে তাদের হাতে দিয়ে দায়িত্ব মুক্ত হতে পারতাম, কিন্তু তুমি তো শুধু আমার দায়িত্ব নও, আমার মেয়ে, যে আমাকে প্রথম মাতৃত্বের স্বাদ দিয়েছিল। হয়তো আমি ভালো মা নই, কিন্তু আমি খারাপ মাও হতে চাই না পত্র। আমি আমার সোনা বাচ্চাটাকে খুব ভালোবাসি। পত্রলেখা নীরবে কান্নাই বোধ হয়। পপি মেয়েকে বুকে টেনে নেয়, আদর করে বলে, তোমার দাদা চান তোমাকে আফগানিস্তান পাঠাতে বলেছে, কিন্তু আমি তোমাকে পাঠাতে চাই না। আবার আমি তোমাকে এই বাড়িতেও রাখতে ভয় পাচ্ছি। জারিফের ভয়। আমি বর্ষা আপার সাথে কথা বলে ওদের সাথে যদি একটা বন্দোবস্ত করে দিই, থাকবে ওদের সাথে, নাকি গার্লস হোস্টেলে থাকবে? পত্রলেখা বিষণ্ণ চোখে নাবুদুক মাথা নাড়ে। ইশারায় বোঝায় সেই বাড়িতেই থাকতে চাই, মায়ের কাছে। এখানেই তার একমাত্র বন্ধু টুটুল আছে। করিম আঙ্কেলের স্নেহমাখা হাত আছে, যা পুষ্পের মতো তার মাথাতেও স্নেহ মেখে দেয়। পুষ্পর দাদি আর মেন্টাল মোল্লা, মারে বাড়ির বাকি সবাই ভালো আছে। সে সবসময় চাইতো মায়ের কাছাকাছি থাকতে, কিন্তু মা তাকে নিতে চাইতো না। সে রাগারাগি করতো, জিনিসপত্র ভাঙচুর করতো। তখন নানু বুঝিয়ে বলতো মায়ের পরিস্থিতি। সেও বুঝতে পারতো কিছু কিছু, আবার খারাপ লাগা কাজ করতো। অঢেল অভিমান হতো, কিন্তু মার প্রতি সপ্তাহ অন্তর অন্তর তার সাথে দেখা করতে এসে তার জন্য অনেক উপহার আনতো। তখন সব অভিমান ভেঙে চুরমার হতো। তাকে সময় দিত, ঘুরতে নিয়ে যেত, শপিং করিয়ে দিত, তার সাথে বসে কার্টুন দেখত, তার সমস্ত দরকার পূরণ করত। শুধু বুকে চড়িয়ে ঘুম পাড়িয়ে দেয়নি কখনো। পত্রলেখার মনে নেই শেষ কবে মায়ের সাথে ঘুমিয়েছে।
পপি চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে যান। পত্রকে এ বাড়িতে রাখা সম্ভব নয়। জারিফ মোল্লাকে চিনে সে ওর যা চাই তা পেতে যা কিছু করতে পারেন। কিছু একটা তো করতেই হবে। পত্রলেখার চেয়ার টেনে বসে নোটবুক টেনে নিয়ে কলমে আঁকিবুকি করতে ব্যস্ত হয়ে পড়ে। জারিফ মোল্লা বাগান পরিচর্যা করছিল। হঠাৎ চোখ পড়ে বাগানের বেড়া ঘেঁষে দাঁড়ানো মানবীর উপরে। জারিফ মোল্লা চোখ ফেরাতে পারে না। এ কি সত্যি মানবী, নাকি আসমান থেকে নেমে আসা কোনো হুড়পড়ি? অফ হোয়াইট লেগিংসের সাথে সেম কালারের শার্ট কামিজ, রং বেরঙের জর্জেট ওড়না বাতাসে উড়ে বেড়াচ্ছে। ভাসা ভাসা চোখ দুটো ভাসছে। হাসতে গোলাপি রঙের ছোঁয়া পাওয়া অধর জোড়াও। তার হাসিতে জারিফ মোল্লার মনে ফাগুনের দোলা লাগে। প্রথমবার মেয়েটিকে হাসতে দেখল সে। তুড়ি বাঁচানোর শব্দে জারিফের সববিদ ফিরল। নিজ অপ্রস্তুত ভাব গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে পড়ল। ভাতার মরেছে তোর? সাদা ছাড়া আর রং চোখে পড়ে না? পত্রলেখা মুচকি হেসে মাথা তুলালো। জারিফ এবার ব্যাকা চোখে তাকালো। পত্রলেখার হাতে কপির মগ দেখে ভ্রু কুচকে বলল, আমি তো কপি চাইনি। আচ্ছা এনেছিস যখন দে। পত্রলেখা কপি দেয়। তার মুখ জুড়ে ঝলমল হাসি। জারিফ কপির মগ থেকে ঠোঁট ছুঁয়ে তাকে লক্ষ্য করে যায়। হাব ভাব তো সুবিধার না, পাখি আজ শেষ চাই। তার আঙ্গে নাই। আবারও হাসছেও। মেয়ে মানুষের হাসি তার গায়ে আগুন ধরিয়ে দেয়, কিন্তু পত্রলেখার হাসি তেমনটা করছে না। মেয়েটা কি জাদুটোনা জানে? সে হঠাৎ কি মনে করে বলল, আমার মেয়ে মানুষ পছন্দ না, কিন্তু তোকে কেন জানি ভালো লাগে। তুই কথা বলতে পারিস না, এই জন্য একটু বেশি ভালো লাগে। তোর মা তো রাজি না। অবশ্য তার মতামতের ধার এই জারিফ মোল্লা ধরে না। তোকে ভালো লেগেছে মানে তুই এই মোল্লার। আমার অনুগত হয়ে থাকবি, রানীর মতো রাখবো। সব সুখে পায়ের তলায় ফেলে দেব। আর ঘাড়তারামি করবি তো জীবন জাহান্নাম বানিয়ে দেব। যা ঘরে যা। পত্রলেখা তাই দাঁড়িয়ে যায় না। জারিফের কাছে হাতে সন্দিহান সুরে বলে, তোর হাত পা ভালো ঠেকছে না বোবা সুন্দরী, কি চাই? পত্রলেখা গোলাপ শুভ্র গোলাপের দিকে ইশারা করে। তার গোলাপ চাই। জারিফ কপালে বিরক্তি রেখা। এই মেয়ের সব সাদা চাই। সে সাদা গোলাপের বিপরীতে লাল গোলাপের ডাল কেটে কাটা ছাঁটাই করে পত্রলেখাকে দিল। পত্রলেখার মুখের হাসি ঘুচে গেল। লাল গোলাপ ছিঁড়ে ফেলে আবারও শুভ্র গোলাপের দিকে ইশারা করে। জারিফ মোল্লা মেজাজ চটে যায়। কচি পত্রলেখার দিকে তাক করে ধমকে বলে, আমার সাথে পিটলামি করিস? আমি যেটা দিব সেটাই তোকে নিতে হবে। এখান থেকে তোর লাইফ বাট রুলস আমার, বুঝতে পেরেছিস? পত্রলেখা নিজেই বাগানের ভেতরে চলে আসে। মোল্লার হাত থেকে কাস্তে ছিনিয়ে নিয়ে 3টে শুভ্র গোলাপ কেটে নেয়। তারপর 3টে গোলাপ একসাথে ধরে খোপায় কুচে নিয়ে ভুবন ভুলানো হাসি দেয়। কিছু মনে পড়াই কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা ভাঁজকৃত কাগজ বের করে মোল্লার হাতে দেয়। জারিফ যার পরে নেই অবাক হয়। লাভ লেটার? বলতে না বলতে কাগজের উপরে লেখা চোখে পড়ে। গোটে গোটে অক্ষরে লেখা হুমকিপত্র। জারিফ কপালে ভাঁজ ফুটিয়ে ভাঁজকৃত কাগজ খুলে দেখে মহারানী পত্র, বিশাল বড় পত্র লিখেছে। অস্ট্রেয় মোল্লা, মেন্টাল মোল্লা। চোখ বড়। সম্বোধনে চোখের আকার বড় হয় জারিফের। আগুন ছড়া দৃষ্টি ফেলে পত্রলেখার ওপরে। পত্রলেখা মিষ্টি করে একটা হাসি উপহার দিয়ে পড়তে ইশারা করে। জারিফ দাঁত কিরমির করে পড়া শুরু করে। অস্ট্রেতেও মেন্টাল মোল্লা। চোখ বড় বড় করার কিছু নেই। আপনার নামটার সাথে মানানসই চিঠিখানা চোখ খুলে পড়ুন। পড়ে গিলুতে তুলে রাখুন। লজ্জা করে না? ঘুরিয়ে পেঁচিয়ে হলেও আমি আপনার ভাতিজি লাগে। তাকে আপনি খারাপ নজরে দেখেন। আপনার চোখে আমি মরিচ টলে দেব। আমাকে অসহায়ভাবে ভুল করবেন না। আরেকটা কথা শুনুন, আমার মন বাড়ির একজন মানুষ আছে। আমি নিভৃতিতে যতনে তাকে প্রচণ্ড ভালোবাসি। হি ইজ এভরিথিং টু মি। হাহাকারে ভরা এই জীবনের একমাত্র স্বপ্ন তার ভালোবাসার মানুষ হওয়া। নচিবে থাকলে আমি একদিন তার বউ হব। আপনার জন্য যদি আমাকে আমার মাকে কোনো প্রকার প্রবলেমে পড়তে হয়, আল্লাহ পাকের কসম বিষ খাইয়ে মারবো আপনাকে। তারপরে জেলে খানি টানবো। ইতি। পত্রলেখা মুবিন পাঠান। পুনরায় চিঠিখানা পড়ার সাথে সাথে চিলে ফেরার অনুরোধ। কবেতে তালাপোকা মরার বিষ ছিল। আপনি মূল্যে এই চিঠি আমাকে ভাসিয়ে দিতে পারে, যদিও না মরার চান্স বেশি। আর মূল্যে তো আলহামদুলিল্লাহ। জারিফ মোল্লা তড়িৎ গতিতে নজর তুলে। সামনে পত্রলেখা নেই। কোথায় গেল? ইতিউতি তাকাতেই রাস্তায় চোখ পড়ে টুটুলের বাইকে বসে পত্রলেখা। শাঁসা গতিতে বাইকটি চোখের আড়াল হয়। জারিফ মোল্লা হাতের চিঠি মুচড়ে কঠিন চোখে বানায়। এই ছোকরাই কি পত্রলেখার মনের মানুষ? একান্তে দেখা করতে হচ্ছে যে। তবে এই মুহূর্তে পেট খালি করা আবশ্যক। কি জানি বদমেয়েটার বিশ্বাস নেই। মেন্টাল মোল্লার সাথে বেশ হাসছিলে। কাহিনি কি পত্র? ভালো টালো বেঁচে ফেলেনি তো আবার? পত্রলেখা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। টুটুল লুকিং গ্লাসে পত্রলেখাকে উদাসীন হতে দেখে প্রশ্ন করল, মন খারাপ নাকি? পত্রলেখা মাথা দোলালো। মনটা একটু বেশিই খারাপ। মন বলেছে মায়ের কাছে থাকার মেয়াদ ফুরিয়ে এসেছে। তোমার মেয়েরা তো
দেখোই, গুড লুক, গুড বুট। পান্ডা গুড লুকিং হলেই সাতক্ষণ বাপ। মেন্টাল মোল্লা দেখতে কিন্তু মারাত্মক হ্যান্ডসাম। জানো তুমি, এলাকার সব মেয়েদের ড্রিম বয় ওই মেন্টাল মোল্লা। মোল্লা সাহেব অবশ্য কাউকে পাত্তাই দেয় না। কোনো মেয়ে ওর দিকে তাকিয়ে হাসলেও মেয়ের বাপের কাছে নালিশ করে আসবে, আপনার মেয়ের চরিত্রে খাপলা আছে, সময় থাকলে শুধরে নিন, নয়তো আমাকে বলুন চড়িয়ে গাল লাল করে দেব। পত্রলেখা মিষ্টি করে হাসলো টুটুলো, পুরোই রেড ফ্ল্যাগ। ওর থেকে সাবধান পত্রলেখা। বাইকে নিয়ে সরকার বাড়ির গেটে ঢুকিয়ে টুটুল ফিসফিসিয়ে বলল, ওই হলো ওর নামের বাড়ি। শালার কি ভাগ্য দেখেছ, সাথে ভাগ্য করে একটা বাপ জুটিয়েছে। এমন বাপ আমি আমার বাপের জন্মে দেখিনি। আমি ভেবেছি আঙ্কেলকে ভালো কোনো একটা মিউজিয়ামে ডোনেট করে দেব। বাইক থেকে নামে পত্রলেখা। বাড়ির আঙ্গিনায় একবার চোখ বুলিয়ে নেয়। মনে হলো চারিদিকে সবুজের মেলা বসেছে। সে মুগ্ধ হয়ে যায় এই মনোরম পরিবেশ দেখে। কোনো পার্ক অপেক্ষা কম লাগছে না। চলো ভেতরে যাই, ওরা হয়তো আমাদের অপেক্ষা করেছে। টুটুলের কথায় পত্রলেখা নোটবুকে কলম বের করে কিছু লিখল। কাগজটা চিরে হাতে গুজে তারপর পুকুরের ধারের দিকে চলে গেল। গাছের সাথে বাঁধানো ঝুলন্ত দোল না খেলেও সে মরেই যাবে। টুটুল অগত্যা একই ভেতরে গেল। মূল ফটকে খোলাই ছিল। সম্মুখে বাড়ি ভর্তি কর্তা পায়চারি করছে। কপালে তার দুনিয়ার চিন্তা ভর জমিয়েছে। টুটুল হেসে বলল, আরে ওলাফ যে, কি হয়েছে তোমার? মুখটা পেঁচার মতো বানিয়েছো কেন? প্রহর পায়চারি থামিয়ে দেয়। দুঃখী দুঃখী মুখ বানিয়ে বলে, পাপা আমাকে বোকা বানিয়ে আম্মুকে নিয়ে ঘুরতে গিয়েছে, এখনো আসছে না। এখন আমাকে কে রেডি করে দেবে? এটা তো ভারী অন্যায় হয়েছে তোমার সাথে। হয়নি বলো? আলবাত হয়েছে। আলবাত কি টুটুল ভাইয়া? টুটুলও হাসে। শুরু হয়ে গেল জনাবের। এখন কি বলবে? এই ছেলের সাথে কথা বলেও শান্তি নেই। সে গলা কাকারি দিয়ে বলল, ওলাভ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ওয়াও, আই লাভ সারপ্রাইজ। প্রহর আনন্দে লাফিয়ে ওঠে। টুটুলের বাহু ঝাঁকিয়ে বলে, বলো না কি সারপ্রাইজ? লাল টুকটুকে বউ। প্রহরের গোলকাল চোখ দুটো জলজল করে ওঠে। মুখে হাসিটা দোলা খাচ্ছে। সে চোখ বড় বড় করে বিড়বিড় করে, ওয়াও, লাল টুকটুকে বউ তোমার চাই? চাই তো। কোথায় আমার বউ? টুটুল হেসে প্রহরের গালে চড়া টেনে পড়ল। বাহিরে দাঁড়িয়ে আছে, খুঁজে নাও তোমার লাল টুকটুকে বউ। প্রহর 1 মিনিটও দেরি করলো না। নাচতে নাচতে বুকে বুকে খুঁজতে চলে গেল বাড়ির আশেপাশে। কিন্তু এ কি, কোথায় তার লাল টুকটুকে বউ? দূর দূরান্ত অবধি কোনো মানুষই চোখে পড়ছে না। আপুর মতো টুটুল ভাইও কি তাকে বোকা বানালো? প্রহর মুখটা কালো করে আসে, চোখে জমে নোনা জল। 2 হাতে চোখ কসলাতে সে বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়। হঠাৎই মন বলল, পুকুর ঘাটে দোলনায় কেউ আছে। প্রহর চোখ টলা বন্ধ করে সেদিকে এগিয়ে যায়। একটু পরে কালো মেঘ জমা মুখ জুড়ে রোদ্দুরের হাতছানি দেয়। মিটিমিটি হেসে বলে, ও হো হো, আমি তো ভাইটুসের আগেই বউ পেয়ে গেলাম। আল্লাহ, তুমি আমাকে কত ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। এখন তুমি আমার ভাইটুসকেও একটা বউ দিয়ে দাও, কেমন? না হলে আমার বউ দেখে ভাইটুসের কষ্ট হবে। আমি চাই না ভাইটুস কষ্ট হোক। আল্লাহ প্লিজ। পত্রলেখা দোলনায় হারিয়ে গিয়েছে। পুকুরের টলমলে পানিতে প্রতিবার যখন তার প্রতিচ্ছবি দেখছে, মনটা নেচে কুদে উঠেছে। খালি পায়ে মাটিতে চাপ প্রয়োগ করে পত্রলেখার দোল খাওয়ার গতি বাড়ায়। ইস, কেউ যদি ধাক্কা দিয়ে সাহায্য করতো। হ্যালো বউ। পত্রলেখা সংকুচিত দৃষ্টিতে পাশে তাকায়। দোলনায় রশি নেড়ে এলোমেলো দুলতে থাকে। ফলাফলস্বরূপ গাছের সাথে বাড়ি খায়। ব্যথায় অদ্ভুত গৌগ শব্দে গঙ্গিয়ে ওঠে। প্রহর মুখে হাত চাপা দিয়ে বড় বড় করে তাকালো। দোলনা থামতেই সে ছুটে যায় পত্রলেখার কাছে। বাহু ধরে কাঁদো কাঁদো মুখ করে বলে, তোমার লেগেছে বউ? পত্রলেখা মাথা তোলাতেই নিয়েছিল, কিন্তু বউ সম্বোধনে টাস্কে খেয়ে যায়। প্রহরের পেটে আঙ্গুলে খোঁচা মেরে হাতের মুঠি চক্রাকারে ঘুরিয়ে বোঝায়, তুমি কে? প্রহর চোখ পিচপিচ করে চাইল। তারপর লাজুক এসে চট করে পত্রলেখার ঠোঁটে চুমু খেয়ে 2 হাতে মুখ লুকিয়ে বলল, তুমি আমার লাল টুকটুকে বউ, আর আমি তোমার বর। পত্রলেখা দোলনা উল্টে মুখ থুবড়ে পড়েছে। এবার ব্যথা পেলেও তা অনুভব করতে পারল না। সে আপাতত কোমায় ঘুরে বেড়াচ্ছে। কি বেচু ছেলে, চেনা নেই জানা নেই বউ বলেছে, আবার চুমু খাচ্ছে, তাও ডিরেক্ট ঠোঁটে। তার স্বামীর হকে ভাগ বসিয়েছে। পত্রলেখা উঠে দাঁড়ালো, গায়ের ময়লা ছেড়ে চোখে মুখে রাগের কি ভাব ফুটিয়ে তুলল। চোখ রাঙিয়ে শাসালো। প্রহর আঙ্গুলের ফাঁকে তাকায়, একটু ঘাবড়ায় বই কি, মিনমিনে সুরে বলে, তুমি কি ড্রাকুলা? পত্রলেখার চাহনি সূক্ষ্ম হলো। ড্যানিম ড্যাঙ্গারিস পোশাকে পরা প্রহরকে ওপর নিচ পর্যবেক্ষণ করে। ভেতরে ফুলহাতার সাদা শার্ট, এলোমেলো চুলে কপালে ঠেকে রেখেছে। কে এই বাচ্চাটা? বউ। প্রহরের বার কয়েক মিষ্টি করে ডাকলো, কিন্তু পত্রলেখার তরফ থেকে মুখ কুচকানো ছাড়া কোনো সারাই না পেয়ে গাল ফুলিয়ে বলে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এতটা কি তবু কথা কও না কেন বউ? মিষ্টি মিষ্টি গলায় ছড়া শুনে পত্রলেখা হেসে ফেলল। প্রহর আরও কিছু বলতে নাই, তখনই তাকে ডাকতে ডাকতে উপস্থিত হলো অরুণিতা সরকার।
বাবার মতো গম্ভীর সুরে বলে, ওলাভ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আই এম লুকিং ফর ইউ। হু ইজ শি? অজ্ঞাত রমণীকে দেখে প্রশ্ন করে সে। ওলাভ লাজুক হাসলো। সে ইজ মাই লাল টুকটুক বউ। টুটুল ভাইয়া এনেছে আমার জন্য মামামের মতো সুন্দর, তাই না বলো? অরুণিতা সূক্ষ্ম চোখে একবার 5 বছরের ভাইটির দিকে তাকালো, তারপরে পত্রলেখার দিকে তাকিয়ে ভদ্রসুবল কণ্ঠে বলল, হ্যালো, ডু ইউ নো টুটুল ভাইয়া? পত্রলেখা মাথা দোলালো, নাক শিকায় তুলে গোমরা করল মুখ। কিছুটা অরুণ সরকারের মতো দেখতে স্বাস্থ্যবান মেয়েটাকে পত্রলেখা চিনতে পারে। অরুণাবের ছোট বোনটি। কিন্তু এই বিচ্ছুটাকে প্রহরীর দিকে তাকায় সে। হাউ আর ইউ রিলেটেড টু টুটুল ভাই? অরুণিতার প্রশ্নে পত্রলেখা ছোট ছোট চোখে চায়, নোটবুক বের করে ইংরেজি ও করে লিখে দেখায়, ফ্রেন্ড। অরুণিতা ভাবার সময় পায় না। রূপক সরকার এসে হাজির। সে অরুণিতাকে চাপা স্বরে ফিসফিসিয়ে বলে, টুটুল ভাইয়ের বন্ধু পত্রলেখা পাঠান। শি ইজ মিউট, কথা বলতে পারে না। সুন্দর না দেখতে? ভাবছি পটিয়ে তোর ভাবি বানাবো। অরুণিতার উদ্দেশ্যে কথা ফুরালে রূপক পত্রলেখার দিকে ফিরে চাঞ্চল্য কণ্ঠে বলে, হ্যালো আপু, কেমন আছো? আমি রূপক সরকার। গোমরামুখ মেয়েটা অরুণিতার, আর এই হলো সবচেয়ে ছোট প্রহর। পত্রলেখা হাত নাড়িয়ে হাই বোঝালো। রূপক বলল, বাইরে কেন? বাড়ির ভিতরে চলুন না। পত্রলেখা চারিপাশে চোখ বুলিয়ে মিষ্টি হেসে বৃদ্ধাঙ্গুল দেখায়। রূপ অরুণিতা বুঝতে পারে বাড়ির বাইরে পরিবেশে তাকে বেশ আকর্ষণ করেছে, সবাইকেই করে। অরুণিতা খপ করে প্রহরের হাত ধরে বলে, তোমরা পরে কথা বলো, আমি এটাকে ড্রেস আপ করিয়ে আনছি। প্রহর যেতে চায় না, পত্রলেখার দিকে কাঁদো কাঁদো চোখে চায়। অরুণিতা একটা ধমক লাগায়, তারপর টেনে হিঁচড়ে নিয়ে যায়। পত্রলেখা প্রহরীর দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। প্রহরী কাঁদো কাঁদো চোখ করে দুটো নিমিষেই বড় বড় হয়ে গেল। বিড়বিড় করে বলে, ওয়াও, সে ইজ সো প্রিটি, লাইক মাম্মাম। ডাক আউটে কোচ, স্টাফ আর খেলোয়াড়দের ভিড়ে বসে দুই আঙুলের চাপে বাদামের খোসা ছাড়াচ্ছে অরুণাব। বেশি কিছু দানা জমলে দুই হাতের তালুতে ঘেঁষে বাদামের গায়ে জড়ানো লালচে আবরণ ছাড়াই ফু দিয়ে সেগুলো উড়িয়ে মুঠো ভরা বাদাম কোচের হাতে দেয়। কোচ মাইমুন হোসেন বাদাম মুখে নেয়। অরুণাবের ভোতা মুখ দেখে ঠোঁট টিপে হাসেন। ছেলেটাকে যেমন ভেবেছিলেন আদতে তেমন না। খুব সাধারণ একটা ছেলে। উচ্চবিত্ত পরিবারের হয়েও পোশাক পরিচ্ছেদে সাধারণের ছাপ, সাধারণ চলাফেরা, মিশুক স্বভাবটাও একটু বেশি নজর কাড়া। সবার সাথে সুন্দর করে কথা বলে, আবার মজাও করবে। অথচ প্রথম অহংকারীভাবে অপছন্দের তালিকায় ফেলে দিয়েছিল সে। তবে এর ছেলেটার মাথায় একটা চিট আছে। একজন খেলোয়াড়ের জন্য ক্রিকেট শুধু খেলা বা প্যাশন হলে চলবে না। ক্রিকেটে হতে হবে ইমোশন, হৃদয় নিংড়ানো ভালোবাসা। যখন মাঠে নামবে নিজেকে সঁপে দিবি 22 পিচে। তোর আন্ডার-19 সব খেলা আমি দেখেছি। খারাপ খেলিস না, কিন্তু একটু বেশি কনফিডেন্স রাখিস, যার জন্য অনেকবার মুখ থুবড়ে পড়েছিস। মনে আছে এশিয়া কাপের সেমিফাইনালের বোলারের স্ক্র্যাচিংয়ের শিকার হয়ে মারমুখো ব্যাটিংয়ের জন্য 0 রানে প্যাভিলিয়নে ফিরেছিলি? অথচ সেদিন উচিত ছিল ঠান্ডা মাথায় স্ট্রাইক করে যাওয়া। সেখান থেকে শিক্ষা না নিয়ে তুই বারবার একই ভুল করিস অরু। সবসময় মারমুখো ব্যাটিং বা বোলিং দলের জন্য ক্ষতি বয়ে আনে। এমনিতেই তো কুল থাকিস, কিন্তু যখন কুল থাকার কথা সেখানে রেগে মেগে সব বিগড়ে দিস। ইউ শুড লার্ন হাউ টু কাম। তো শিখিয়ে দিলেই পারেন। চা আন, কফি আন, পানি দে, চিকেন তান্দুরি খাবো, বাদাম ছিলে দে, বাতাস কর, শুয়ের লেস বেঁধে দে। কোনটা পাত রেখেছে? পা অবধি টিপিয়েছেন, এখন চুমু খাওয়া বাকি। কোচ, আই থিঙ্ক ইউ ফরগেট দ্যাট আই এম নট ইউর ওয়াইফ। ডোন্ট মাইন্ড, জাস্ট কিডিং। অরুণাব মুখ ফসকে অনেক কিছুই বলে ফেলেছে, সাথে আফসোসও হয়। মাইনুল হোসেন কতক্ষণ ভস্ম করা দৃষ্টিতে নিক্ষেপ করে মুখ ফিরিয়ে নিলেন। অরুণাব মুখ গোমরা করে বলে, সরি কোচ। মাইনুল হোসেন চোখ পাকা চোখে দর্শক সারিতে বসে এক রমণীর দিকে তাকালো। অরুণাবকে খোঁচা দিয়ে বলল, চুয়ালে দাঁড়িয়ে উঠে ঠিকঠাক দাঁড়াতে পারল না, এর মধ্যে গার্লফ্রেন্ড বানিয়েছেন? ব্রাভো অরু, ব্রাভো। অরুণাব নীলাশার দিকে তাকিয়ে বলে, গার্লফ্রেন্ড না, সে আমার সিনিয়র। টেলিভিশনে ছোটোখাটো পর্দায় কাজ করে। সাব্বির ভাইয়ের সুন টু বি গার্লফ্রেন্ড। আমাদের সাব্বির? জি কোচ, ইটস সিক্রেট। জানাজানি হলে সাব্বির ভাইয়া আমাকে কিমা বানাবে। তোর নেই গার্লফ্রেন্ড? অরুণাব কোচের দিকে সরাসরি তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বলে, না কোচ, আমি এখনো বাচ্চা ছেলে। মাইনুল হোসেন মুখ পাকালো, বললেন, এসেছে 20 বছরের বাপের দুধ খাওয়া বাচ্চা ছেলে। শোন অরু, এসব প্রেম ভালোবাসায় জড়াস না। ভালোবাসা নিছুকি অভিনয় ছাড়া কিছুই না। সুখের পুকুর দেখিয়ে আগুনের মহাসাগরে ফেলে দিবে। সত্যকারের ভালোবাসা একদিন ঠিকই পূর্ণতা পায়। এটা পুরোই বাজে কথা। ভালোবাসা যন্ত্রণা ছাড়া কিছুই দিতে জানে না। তুই যত লয়াল থাকবি, অপরপক্ষ ততই বেইমানি করবে। এটা শতভাগ সঠিক। 20 মানুষকে সাথে সাথে মেরে ফেললেও ভালোবাসা মানুষকে আস্তে আস্তে মারে।
এই ক্যারিয়ারে ফোকাস কর, শুধু ক্রিকেটকে ভালোবাস। অরুণাবের খুব করে বলতে ইচ্ছে করে, ছাকা খাই চুনি মান না, কিন্তু গুরুজন বলে মুখ টিপে হেসে পেটের কথা পেটেই রেখে দেয়। কোচ মাইনুল হোসেন প্রেম ভালোবাসা নিয়ে বকর বকর করেই যাচ্ছে। অরুণাব বাদাম চিলে নিজে মুখে পড়ে কোচের এই প্রসঙ্গ বিরক্ত লাগায় প্রসঙ্গ বদলাতে বলল, কোচ কবে মাঠে নামবেন? আমাকে নামাবেন কবে? অলরেডি 3টে ম্যাচ হয়ে গিয়েছে, সময় আসুক। শুনিস নি ওস্তাদের মার শেষটাতে? ততদিনে তুই আমার খেদমত করে যা। অরুণাব মনে মনে কোচের গোষ্ঠীর রফাদফা করে প্লাস্টিকের হাসি ফুটিয়ে মাথা নাড়ে। মিনিট 5 পর কেউ কাঁধে হাত রাখে। অরুণাব পিছু ফিরে দেখে তারই এক টিমমেট চৈতন্য কুমার। সে বলল, কিছু বলবে চৈতন্য দা? তোমার সাথে দেখা করতে এসেছে কেউ। অরুণাব চমকালো না। নিশ্চয় আপু এসেছে। কোথায় আপু? চৈতন্য মিটমিট করে হেসে বলে, আঙ্কেল না, তোমার ভাই বোনেরা এসেছে, ওই তো গ্যালারিতে, ইস্ট ওপার, ব্লক বি আর 5। অরুণাব ঘাড় করিয়ে পশ্চিম দিকে ব্লক বির দিকে তাকায়। আরে পুরো পল্টন এসেছি দেখছি। অরুণাব কোচকে বলে সেদিকে চলে যায়। গায়ে লাল জার্সি, মাথায় সাদা ক্যাপ, পায়ে স্পোর্টস শু, মুখে সাদা মাস্ক, চোখে কমলা শেডের রোদ চশমা। প্রহর চিনতে 1 সেকেন্ডও সময় নেয় না। 2 হাত নাড়িয়ে গলা ফাটিয়ে ডাকে, বাই টুস। কিন্তু গ্যালারির আসমিক তার চিৎকারে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। গ্যালারি ভর্তি মানুষের মাঝে চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। সবাই হাসছে। ড্রোন ক্যামেরা তার দিকে এগিয়ে আসছে। জায়ান্ট স্ক্রিনে তার হাসিমাখা মুখ। ম্যাচের হোস্ট তার কথাই বলেছে। অরুণাব হেসে এগিয়ে যায়। ছুটন্ত প্রহরকে বগল দাপা করে শূন্যে দোল দেয়। হে লিটল বাটি, আই মিসড ইউ সো মাচ। ডিড ইউ মিসড মি? প্রহর 2 হাতে প্রসারিত করে বলে, এত মিসড ইউ ভাইটোস। সো সুইট অফ ইউ ওলাভ। জায়ান্ট স্ক্রিনে এবার 2 ভাইয়ের ভালোবাসা মাখা মুহূর্ত। অরুণাব প্রহরকে দিকে সেদিকে তাকিয়ে ইশারা করে। স্ক্রিনের নিজেকে দেখেই লজ্জা পায় প্রহর। 2 হাতে মুখ ঢেকে নেয়। স্ক্রিনের মাঠের দৃশ্য ফিরে এবার অরুণাব ভাইকে কোলে নিয়ে বাকি সবার সাথে দেখা করে। হাই হ্যালো করে। আনিকা, আনিকার বেস্ট ফ্রেন্ড তুবা, রূপ, ভাবুক চড়ুই, নয়ন, টুটুল আর অরুণাব নামটা মনে করতে পারে না। দিয়ে কিছু একটা হয়তো। সে অতশত না ভেবে আনিকার দিকে ফিরে তাকালো। চোকাচোকি হতেই চোখ ঠোঁট চেপে হাসলো ক্ষণ্ণ। বামকালে গর্তের মতো কিছু সৃষ্টি হয়েছে। টোল ছিল। আনিকার বান্ধবী তুবা কোনোদিকে খোঁচা মেরে দুষ্টু হাসে। আনিকা তুবাকে নীরবে শাসিয়ে অরুণাবের উদ্দেশ্যে বলে, তুই খেলছিস না? খেললে মাঠে থাকতাম না। প্রহরকে নামিয়ে দিয়ে আনিকার প্রশ্নের জবাব করে প্রশ্ন করে অরুণাব। আনিকা মন খারাপের রেশ ধরে বলল, তোর খেলা সরাসরি দেখবো বলে এলাম। আমাকে জানিয়ে আসবি না তোরা? সারপ্রাইজ দিব ভাবছিলাম। আচ্ছা বাদেন। আর কেউ আসেনি? বাচ্চা কাচ্চাদের নিয়ে একা এসেছিস? আপু আসতে দিল? ডাইভ কে করেছে? চাচিমণিও আসার কথা ছিল। চাচিমণির শরীর খারাপ লাগায় ওনারা আসা ক্যান্সেল করেছে, তাই আমরা একাই চলে এলাম। ড্রাইভার আঙ্কেল ছিল সাথে। অরুণাব চোখা করে ও আচ্ছা বলল। মনটা খচখচ করলো। আম্মু সত্যিই খারাপ নাকি? তার কাছে না আসার বাহানা। পাবলিকের গালি খেতে না চাইলে বসে পড় সবাই। টিকিট কেটেছিস কি? না, গেটম্যান তো তোর শ্বশুর লাগে, তাই ঢুকতে দিল। টুটুল দাঁত কেলিয়ে বলল। অরুণাব শব্দহীন ঠোঁট নাড়িয়ে কিছু শব্দ গোছে উচ্চারণ করলো। টুটুল জিভ কামড়ে হাসে। বিমান স্বরে পত্রলেখার কানে কানে বলে, পত্র, তোমার ওকে কোনো দিক দিয়ে ইনোসেন্ট লাগে, মিচকে শয়তান একটা। টুটুল পত্রলেখাকে বসতে ইশারা করে। পত্রলেখা বসে, তবে তার শান্ত চাহনি অরুণাব আর আনিকাতেই নিবদ্ধ। দুজন পাশাপাশি বসে ফিসফিস করে কথা বলছে। দুজনের মুখে লাজুক হাসি বিদ্যমান। দুজনকে একসাথে বেশ মানায়। অরুণাবের কথা বলার ফাঁকে আনিকার হাতটা মুঠোই ভরে নেয়। আনিকা আতকে উঠে হাত ছাড়তে মরিয়া হয়ে ওঠে। চাপা স্বরে বলে, বোর, হাত ছাড়, কেউ দেখে নিবে। নীল দেখে সমস্যা কি? অরুণাব আনিকার চাপ প্রয়োগ করে ভাবলেশীনভাবে বলল। আনিকা লাজুক মুখে আশেপাশে তাকায়। কেউ দেখছে না, তবুও ভয় হয় তার। আকুতি ভরা কণ্ঠে বলে, ছাড় না ভাই। অরুণাব পাকা চোখে চেয়ে বলে, ভাই? হ্যাঁ ভাই, আপাতত তুই আমার ভাই হোস, বাকিটা বিয়ের পর দেখা যাবে। আই প্রমিসড মাইসেলফ, বিয়ের পর ভাই ডাকলে তোরে এই বিনুনি আমি কেটে দেব। আনিকা বিনুনি সামনে এনে বলে, বিয়ের পর এই বিনুনি তোর গলার ফাঁস হবে, মিলিয়ে নিস। আমার কথা পাই টু পাই মেনে চলতে হবে, কোনো ইতিউতি চলবে না। আমি উঠতে বসলে উঠবি, খেতে বললে খাবি, ঘুমাতে বললে ঘুমাবি। যা হুকুম মেনে জানে মান। আনিকা খিলখিলিয়ে হেসে ওঠে। হাসতে হাসতেই বাহুতে ধাক্কা মেরে বলে, আই মিসড ইউ বাটি, মিঠু। লায়ার, একটিবারও যোগাযোগও করিস না। সব জায়গা থেকে আমাকে ব্লক করে রাখা হয়েছে। আমি কি কবুতরের পায়ে চিঠিপত্র পাঠাবো? আশ্চর্য মেয়ে মানুষ তোরা। কিছু হলো না, না হলে লক মারা শুরু। আনিকা কাল ফুলে বলে, ইউ হার্ট মি, ইউ টু। আমার হাত ছাড়, পারলে ছাড়িয়ে নে। বলে অরুণাব আরেকটু শক্ত করে ধরে। আনিকা টলমল চোখে তাকায়। অরুণাব নাকমুখ কুচকে নিয়েই বলে, ন্যাকা কোথাকার,
তুই আমাকে ন্যাকা বললি? বললাম। তুই একটু ইমোশনাল ফুল। মাথা মোটা বেকুব। থ্যাংক ইউ। বোর? কালো না আমি। ঠিকঠাক শুনতে পাই, চেঁচাস না। তুই আমাকে বিরক্ত করছিস। করছিস। ঝগড়া করছিস। হ্যাঁ করছি। উফ, এত অসহ্য কেন তুই? অর্ণব আনিকার হাত ছেড়ে বিনুনি টেনে হাসল। আনিকা ফোঁস করে বলল, আই হেট ইউ পচা ভোর। আই হেট ইউ টু পচা আনিপুরি। মুখ রাঙিয়ে ফেলল অরুণাব। আনিকার রাগি ভাব দেখাতে গিয়েও হেসে ফেলল। অরুণাব পেনুনিতে লেগে থাকা নয়নতারা ফুল আনিকার কানে কুচি দিয়ে বলল, লাল কারণে সুন্দর লাগছে তোকে। আনিকার সন্দিত দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা বেবি পিঙ্ক, লাল না। কালার ব্লাইন্ড কোথাকার। অরুণাব আনিকার সিফনের ওড়না হাতে নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দেখিয়ে বলে, ঠোঁট উল্টিয়ে, লালই তো লাগছে। পিঙ্ক শুনেছি, কিন্তু বেবি পিঙ্ক আবার কোন কালার ভাই? আচ্ছা থাক, বাদ দে। তোকে এসব কালারেই পেতো। আই মিন সুন্দর লাগে। আনিকা করোনা দৃষ্টি ভালো পাল্টে নেই ভোর। আনিকা দূরে বসা থাকা রমণীকে দেখিয়ে বলে, ওইটা এখানে কি করছে? অরুণাব নীলাশা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, গিভ হার সাম রেসপেক্ট, সিনিয়র সে। দৌড়াত উঠতে পড়ছে, তাই না? পড়া অস্বাভাবিক কিছু না। অরুণাবের জবাবে আনিকা ছাত করে ওঠে। অরুণাব হেসে বলে, আরে সাব্বির ভাইয়ের সুন টু বি গার্লফ্রেন্ড। আর ওই পত্রলেখা পাঠান। আনিকা এবার পত্রলেখার দিকে ইশারা করলো। অরুণাব সেদিকে তাকায়। টুটুল ওর ওলাপের মাঝে বসে খেলা দেখছে। হাতে তার পপকর্নের ঠোঙ্গা। টুটুলের গার্লফ্রেন্ড মেবি অর মেবি নট, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। আনিকা এবার সন্দেহান সুরে বলল, টুটুল তোর জানে চিকার, আর তুই জানিস না? সত্য করে বল, কাহিনী কি? অরুণাব তপ্ত শ্বাস ফেলে, আনিকা যদি কোনোভাবে জেনে যায় পত্রলেখা ওই মহিলা রিলেটেড, এ নিয়ে আবার হাঙ্গা বাঁধাবে, কথা শোনাবে নিশ্চিত। তাই সে ভেবেচিন্তে বলল, আমি তো খেলাধুলায় ব্যস্ত ছিলাম। ওর সাথে সেভাবে কথা হয়নি, জাস্ট ফ্রেন্ড মনে হয়। মেয়েটা খুব সুন্দর, দেখতে চাই না। হ্যাঁ, খুব সুন্দর। অরুণাব সহজ সরল মনেই বলেছিল, কিন্তু আনিকার চাহনিতে দমে অপ্রতিরোধ কণ্ঠে বলল, আমি তোর কোথায় কথা মিলিয়েছি, উল্টাপাল্টা ভাবলে আমার কিছু করার নেই। তুই বলেছিলি হ্যাঁ তের হাই মেলাতে। তুই বলতে পারতি সুন্দর, কিন্তু তোর মতো নয়। আচ্ছা বলছি, পত্রলেখা সুন্দর, কিন্তু তোর মতো আগুন সুন্দরী না। ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাপি? আনিকা মুখ ভাঙায়। কিছু সময় নিয়ে চুপ থেকে বলে, কেন জানি না, বাট ও সৌন্দর্য দেখে আমার হিংসা হচ্ছে প্রচুর। অরুণাব মাথায় চাটা মেরে বলে, এটাই মেয়েদের সমস্যা, তারা নিজের চেয়ে সুন্দরী মেয়েদের সহ্য করতেই পারে না। তার মানে তুই বলতে চাইছিস ওই মেয়ে আমার থেকে বেশি সুন্দরী? আনিকা ঝগড়ুটে সুর তুলে। অরুণাব কপাল চাপড়ে বলে, ওরে আল্লাহ, তুমি এদের কোন জমিনের মাটি দিয়ে বানিয়েছ? আনিকা মুখ মুছতে আবারও পত্রলেখার দিকে তাকাই। অরুণাবকে বলে, এই মেয়ের সাথে তোর কোনো চক্কর নেই তো? পাগল তুই আনি। অরুণাব এবার রেগে যায়। তাও চেষে রাখলাম এই ভরসার তার প্রতি। আনি কি করে এমন প্রশ্ন করতে পারে? সে কি অরুণাবকে চিনে না? পত্রলেখার সাথে চক্কর থাকলে সে আনির জন্য গৃহযুদ্ধ শুরু করে দেয়। চাচিমণির হাতে দাবাং মার্কা চর খায়। পাগল না, তাই বলছি। বাপদাদার মতো তোর মন তো অনেক বড়, বলা চায় না সে মনে আরও রমণীদের আনাগোনা আছে। আনিকার কথা জবাব দেবার প্রয়োজন মনে করল না অরুণাব। স্বাভাবিক বুকটা গম্ভীর আদলে করে নিয়ে উঠে যায় আসন ছেড়ে। মেয়েটা মায়ের মতোই ঠেস দিয়ে কথা বলতে জানে। সে অরুণিতার পাশে খালি আসনে বসে হাসার চেষ্টা করে বলে, ভাবি চড়ুই? ইয়েস ব্রো। মন খারাপ কেন? সেরকম কিছুই না। অরুণাব বোনের কাজ জড়িয়ে ধরে। বিমান স্বরে প্রশ্ন করে, আমার কি হয়েছে রে? জানি না, কদিন হলো আপসেট থাকে। কাল রাতে পাপার সাথে মেবি ঝগড়া হয়েছে। রাতে প্রহরকে নিয়ে আমার ঘরে ছিল। ঝগড়া হয়েছে কি নিয়ে? আই ডোন্ট নো। আসলে ঝগড়া নাকি সেটাও শিওর বলতে পারছি না। দুজন নর্মাল কথাবার্তা ঠিকই চালিয়ে যাচ্ছে, তবে দুজনের মাঝে থমথমে একটা ভাব আছে, বিশেষ করে মাম্মাম। অরুণাপের বুকটাই জ্বালাপোড়া করে। আম্মু কি তার ব্যাপারটা নিয়ে আপুর সাথে ঝগড়া করেছে? মনে তো হচ্ছে তেমন কিছুই। আম্মুর সাথে সরাসরি কথা বলতে হবে। অরুণাপ, আস্তে কথা বল, পত্র শুনতে পাবে। শোনো, কি আসে চাই? তোকে আমি বারবার বলেছি এই মেয়ের থেকে দূরে থাকবে। তুই উল্টো এই মেয়েকে গলায় জড়িয়ে ঘুরছিস ভালো কথা। গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেই পারিস। কথা হলো, আমাদের ফ্যামিলির মাঝে বাইরের মেয়েকে এখানে কেন এনেছিস? টুটুল আর চোখে পত্রলেখার দিকে তাকাই। মাঠের দিকে চেয়ে আছে। তবে সে বুঝতে পারে মেয়েটা সব শুনে নিয়েছে। আরে অরুণাপ, শোনানোর জন্যই বলেছে। বন্ধুর উপরে রাগ হলো টুটুলে। আনিকাও তো ওর ফ্রেন্ডকে নিয়ে এসেছে। আচ্ছা, ভুল হয়েছে আমার, ক্ষমা করে দে। আর হ্যাঁ, পত্র বন্ধু হয় আমার। খুব ভালো বন্ধু, গার্লফ্রেন্ড না। খুব ভালো বন্ধু, কথায় জোর দিয়ে বলল টুটুল। অরুণাবের হিংসুটে মুখটা কুটকুট করে। রাগ গিয়ে জমে পত্রলেখার ওপরে। মেয়েটা তার বন্ধুকে চিনিয়ে নিতে চাইছে। ডাইনি কোথাকার। সে তার কটমট করে বলে, খুব ভালো বন্ধু তাই না? ভালো, খুব ভালো। আমারও খুব ভালো একটা বন্ধু আছে বুঝলি, মোহনলাল নামর। টুটুল অল্প চোখে চায়। এই ছেলে মানুষই যাবে না। সে হেসে ফেলল। থাকতেই পারে, ইটস নর্মাল।
তোর মতো হিংসুটে না আমি যে কেঁদে কুটে চোখ ফুলিয়ে নেব। অরুণাব টুটুলের দিকে তাকাই, তো তাকে ডিঙ্গিয়ে পত্রলেখার দিকে। নিজের ক্রোধকে সম্বরণ করে অরুণাব টুটুলের দিকে তাকায়। দেখ টুটুল, কেউ যদি গোনা করেও টের পায় ওই মেয়ে বর্ষা চৌধুরীর সাথে রিলেটেড, কি হবে বুঝতে পারছিস? এমনিতেই আম্মু আমার সাথে কথা বলছে না, আপুর সাথেও হয়তো ঝামেলা চলছে। তুই প্লিজ ওই মেয়ের সাথে মিশিস না, প্লিজ ইয়ার। টুটুলের কপালে ভাঁজ পড়ে। আশ্চর্য, তোর সমস্যা, তুই মিশবি না, আমাকে কেন নিষেধ করছিস? তুই সবসময় বেশি বেশি করিস। আমি কার সাথে মিশবো না মিশবো এটা আমার ব্যাপার, সবসময় তোর কথা মতো চলতে হবে? এটা দিন দিন খুবই বিরক্তিকর ব্যাপার হয়ে যাচ্ছে। তুই আমার ছোটবেলার বন্ধু, তাই সহ্য করি, কিন্তু সবসময় আমার লাইফে না কলালে আমি তোর সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারবো না। টুটুল রাগের মাথায় গড়গড় করিয়ে বলে। অনেক দিনের জমানো চাপার আজ বেরিয়ে এসেছে। অরুণাব কথা বলার ভাষা খুঁজে পায় না। কতটা ক্ষোভ বাতিতে চোখে বন্ধুর রাগ লাল মুখে পানে তাকাই, নিভে যাওয়া কণ্ঠে বলে, এমনটা বলতে পারলি? হ্যাঁ পারলাম, পত্রলেখা আমার গেস্ট, আর তুই তাকে অপমান করলি। তুই কথাগুলো একান্তে বলতে পারতি। আমি কাউকে অপমান করিনি। এই মেয়ে বারবার ইনডিরেক্টলি আমার জীবনে ওই মহিলাকে টেনে আনছে। না সেদিন আমার বলের সামনে এসে নাক ফাটাতো, না ওকে হাসপাতালে নিয়ে যেতাম, না ওই মহিলার মুখোমুখি হতে হতো এই মেয়ের সাথে দেখা করার জন্য। তুই আমাকে ওই বাড়িতে যে অ্যাপ্রোচ করেছিস। তুই যদি জোরাজোরি না করতি আমি হয়তো যেতামই না। ওই বুড়ি মোরগ পাচক আমার কি? এই মেয়ে আপুর সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছে। আপু আমাকে সন্দেহ করেছে, ভাবছে আমার সাথে হয়তো বা ওর যোগাযোগ আছে, আবার তোর সাথে চিপকে থাকছে। তুই দেখিসনি এই মেয়েটা অনেক বড় একটা ঝামেলা ক্রিয়েট করবে। টুটুল পত্ররেখার দিকে তাকাই, কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতোও না। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই বেশি বেশি ভাবিস, যা তোর কোচ ডাকছে। অরুণাব কিছু সময় বন্ধুর মুখে পানে চেয়ে রইল অপলক, তারপর আলগোছে উঠে চলে যায়। টুটুল ভাবনায় বোধ হয় পত্ররেখা সবার সাথে একটু দূরে দূরে দাঁড়িয়ে আছে, লজ্জায় চোখ ভিজে উঠতে চায়। টুটুল যখন বলল ওরা মিরপুর অরুণাবের খেলা দেখতে আসবে, সে অনেকটা ছ্যাঁচড়ামো করেই ওদের সাথে যাওয়ার কথা বলল। ভাবেও নিজে ওর জন্য টুটুলকে কথা শুনতে হবে। এখন টুটুলের চোখে চোখ মেলাবে কি করে? তাকে বাঁচাতেই বুঝি টুটুল ফোনে আসার বাহানায় চলে গেল। বউ কথা কও। পত্রলেখার পাশে তাকাই, প্রহরকে ওড়না টেনে টানাটানি করতে দেখে ভ্রু কুচকাই। তুমি সত্যি কথা বলতে পারো না? পত্রলেখা ডানে বামে মাথা নাড়ল। প্রহর চোখ পিটপিট করে বলল, তোমার মাম্মাম তোমাকে কথা বলা শেখায়নি? পত্রলেখার মন খারাপের মাঝেও হাসি পায়। কি সুন্দর তোতা পাখির মতো ফরফর করে। সে এবারও না বোঝালো। প্রহর উপচে পড়া হাসি দিয়ে বলল, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে শেখাবো কিভাবে কথা বলতে হয়। আমি অনেক অনেক কথা বলতে পারি। পত্রলেখার চাহনি ছলছল হয়। যদি সত্যিই কেউ তাকে কথা বলা শেখাতে পারত, সেও হয়তো এই তোতা পাখির মতো ফরফর করত। তোমার চোখে কি পোকা পড়েছে? পত্রলেখা মাথা নাড়ল। প্রহর চোখ ছোট ছোট বানিয়ে, তাহলে চোখ থেকে পানি কোত্থেকে এলো? এই তুমি কি কাঁদছো? পত্রলেখা আবারও মাথা দোলায়। প্রহর চোখ পিটপিট করে, তার বউ দেখছি সত্যি সত্যি কথা বলতে পারিলাম। এখন তার কি হবে? আচ্ছা, মানুষ কথা না বলে কি করে থাকতে পারে? পেট ফুলে যায় না? তার ছোট্ট মনে অনেক প্রশ্ন হিপিচিপি করে। পাপা বলে কেউ কাটলে তাকে আদর করে দিতে হয়। আমি কি তোমাকে আদর করে দেব? পত্রলেখা বাঁকা চোখে চাই। প্রহর হঠাৎ ফিসফিস করে, মাম্মাম কাটলে পাপাও আদর করে দেয়। তখন মাম্মাম আর কাঁদে না, হাসে। মাম্মামকে হাসলে অনেক প্রিটি লাগে। পত্রলেখার গাল ভারী হয়। প্রহর আবারও ওড়না ধরে টানে। তুমি নিচু হলে আমি তোমাকে আদর করে দিতে পারি। পত্রলেখা মাথা নাড়ে। প্রহার সন্ধিহান কণ্ঠে বলে, তোমার আদর চাই না? পত্রলেখা না বোঝায়। প্রহার মুখ কালো করে প্রশ্ন করে, কেন চায় না? পত্রলেখা দুই হাতে মুখ ঢেকে লজ্জা পাওয়ার ভান করে। প্রহর নিমিষে কিলকিলিয়ে হেসে উঠল। হাসল পত্রলেখাও শব্দহীন। তার জীবনে শব্দমালা নেই। আনিকা আর তোবা কলেজ জীবন থেকেই বেস্ট ফ্রেন্ড। বর্তমানে একই ভার্সিটিতে একই বিষয়ে ভর্তি হয়েছে দুজন। দুজনের মধ্যে বেশ ভাব। একে অপরে খুঁটিনাটি সব জানা তাদের। অরুণাবের বিষয়টি সম্পর্কেও অবগত সে। দুই বান্ধবী বাকি সবার থেকে দূরত্ব মেপে সিরিয়াস আলোচনায় মত্ত আছে। তুই বলেছিলি ভাইয়া ক্রিকেটার, কিন্তু তাকে ক্রিকেটার কম, হেল্পিং হ্যান্ড বেশি মনে হচ্ছে। তোবার কথায় আনিকার হাস্যোজ্জ্বল মুখে আধার নামে। চোখ পড়ে 22 গজ মাঠের জরুরি বক্স হাতে নিয়ে দৌড়াতে থাকা অরুণাবের ওপরে। গায়ে কমলা রঙের স্টাফ পোশাক। মাঠের সেন্টারে উইকেটের পেছনে দাঁড়ানো কিপারের কাছে থামল সে। জরুরি বক্স খুলে পানির বোতল বের করে দেয়। শুধু বের করে না, বোতলে চিপি অব্দি খুলে দিল। কিপার হেলমেট খুলে পানি খাওয়া শুরু করলো। অরুণাব তোয়ালে দিয়ে তার কপালে ঘাড়ের ঘাম মুছে দিতে লাগলো। সাথে কিছু শলা পরামর্শ কোচ শিখিয়ে দিয়েছে। ভাই এভাবে অন্যের বাজেটে ক্যারিয়ার সেট করবে নাকি? সো সিলি ইয়ার। তোমার কথায় আনিকের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। হাসার চেষ্টা করে বলে, তুই খেলা দেখিস না তাই সিলি লাগছে। এটা খুব কমন, সবাই এমনটা করে। আর এখানে খারাপ কিছুই নেই তো। খারাপের কথা বলছি না, কিন্তু এভাবে স্টাফদের মতো পানি বহন করা, অন্যের ঘাম মুছে দেওয়া, তুই ভাব
বয়ফ্রেন্ড তো আমার না, তোর। ভোরে ক্রিকেট খেলা আনিকার এমনিতেও পছন্দ না। বান্ধবীর কথাই নেতিবাচক মনোভাব আরও জোরালো হয়। তুবা বলে, তুই বললি অনেক ভালো খেলে, অথচ ফ্র্যাঞ্চাইজি লিগেই পাত্তা দিচ্ছে না। ন্যাশনাল টিমে আদৌ টিকবে তো? তখন অলিতে গলিতে ক্রিকেটারের ছড়াছড়ি। এছাড়াও ভালো ভালো ক্রিকেটারের দলে টিকতে পারছে না। 20 বছরে হ্যাংলা পাতলা ছেলে কি ঘাস কাটবে? না টিকলে না টিকবে, আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা নেই বললে তো হবে না আনিকা। হি ইজ ইউর বয়ফ্রেন্ড। সে কি করলো না করলো তোকে দেখতে হবে না? তুই কি যেন তেন ছেলেকে লাইফ পার্টনার বানাবি নাকি? না পেঁচিয়ে ছেড়ে কাস। তুবা এবার নড়েচড়ে বসলো, বলল, তুই হীরাকে পায়ে ঠেলে তামার দিকে ঝুঁকছিস আনিকা? তৈমুর নেওয়াজকে দেখ, লতে মাস্টার্স কমপ্লিট করেছে, এখন বিন্দেশে পাড়ি জমাবে লয়ের উপরে কোর্স শিখতে। সেখান থেকে বিডিতে ফিরে এলে সে যে কোনো সুপ্রিম কোর্টে ভালো পদে নিয়োগ পাবে। ক্যারিয়ার পুরোই সেট। তুই আম্মুর মতো কথা বলছিস। তোকে এইসব আম্মু বলতে বলেছে নিশ্চয়। ধরা পড়ে যাবার মুখে প্যাংশুটে হয়ে আসতে চাই, তবে সে দমল না, পূর্বের মতো ডিটেস্বরে বলেছে, আর ভুল কিছু বলেনি। তুই একটু ডিপলি ভেবে দেখ আনকা, অরুণাব আর তৈমুরের একসাথে বসিয়ে ভেবে দেখ। অরুণাব হ্যাংলা পাতলা বাচ্চা ছিলেন, না আছে ম্যাচিউরিটি, না আছে ব্যক্তিত্বের ধার। পার্সোনালি আমার তাকে পছন্দ না। এখনো বাচ্চা বাচ্চা হাব ভাব, পুরুষ 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 ভাইব আসেই না তার মধ্যে। তার সাথে প্রেম, তার কাছ থেকে অন্তত এটা আশা করিনি। আমার ফ্রেন্ডটা কিন্তু আগেই বলেছিল রিলেশনে যাস না, তোর সাথে যাচ্ছে না ওকে। তুই শুনলি না, ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়েটা একটা সাধারণ ছেলের সাথে রিলেশনে গিয়েছে, যার কোনো ব্যক্তিত্বই নেই। পাপাস বয়, ইমোশনাল ফুল। অপমানে আনিকার মুখটা রক্তিম হয়ে গিয়েছে। তোমা আরও বলল, তৈমুর নেওয়াজের ছবি যখন দেখালি তখন আমার ফ্রেন্ডরা কেমন রিয়াকশন দিয়েছিল মনে আছে? ইয়ার হি পারফেক্ট। লম্বা চওড়া পেশিবহুল পেটানো শরীর, মাসেলস, স্মোকি আইস, শ্যামলাকরণ, দেখে মনে তাগড়া পুরুষ আছে বটে, ব্যক্তিত্বে ভরপুর। পুরুষালে একটা ভাইব আসে। বান্দা পুরোই আগুন। আনিকা কিছু বলল না। তুবা আনিকার মুখ দেখে বুঝল আনিকা কিছুটা হলেও তার কথায় প্রভাবিত হয়েছে। সে খুশি মনে নিজ আলাপ দীর্ঘ করতে লাগলো। আনিকা থিঙ্ক প্র্যাকটিক্যালি। অনুরাগ ইম্যাচিউর। এখন তোকে ভালো লাগেছে, আজ থেকে 10-12 বছর পর তোকে ভালো লাগবে না। তোরা প্রায় সমবয়সীদের মতোই। আফটার অল 30 সে পুরুষ মানুষ ধীরে ধীরে সুন্দর হবে, আর তোর হবে বিপরীত। হয়তো তুই একটা বাচ্চা আসবে, চেহারা ভেঙে যাবে, মুঠিয়ে যাবি, তোর গ্লো নাই হয়ে যাবে। তখন তোকে আর ভালো লাগবে না, সে আফসোস করবে। তখন কি হবে? দোটানায় পড়ে রইল আনিকা। মায়ের কথাগুলো বেশ মনে হলেও তোমার কথাগুলো তার কাছে খারাপ লাগছে না। সত্যি তো বলছে তোবা, একটা কথাও ফেলে দেবার মতো নয়। তুমি নেওয়াজ সব দিক দিয়ে পারফেক্ট আছে, দেখতে যথেষ্ট হ্যান্ডসাম, ব্যক্তিত্ববান, ক্যারিয়ার ভালো। তার পেছনে লাড্ডু, ফ্যামিলিও নির্ভেজা। বাবা মায়ের একটাই সন্তান। ওর বাবা মাকে দেখেও টিপিক্যাল মাইন্ডের মনে হয়নি। কোনো বাজে রেকর্ড নেই তৈমুরের, সিগারেট অব্দি খায় না। আনিকার ভাবতে পারি না, মাথা ফেটে যাওয়ার উপক্রম। কি একটা দোটানায় পড়ল সে। অরুণাবের ব্যাপারে তার আরও বেশি ভাবা উচিত ছিল। খেলা শেষে হোটেলে ফিরেছে সব খেলোয়াড়। জয়ের উল্লাস উদযাপন করতে কোচ বলেছে সবাই একসাথে নৈশভোজ করবে। অরুণাব সেই নৈশভোজে অংশগ্রহণ করবে না। সে কোচকে অনেক কষ্টে মানিয়ে বাড়ি যাওয়ার জন্য লাগেজ গোছাচ্ছে। মোহন তা দেখে গাল ফুলিয়ে বসেছে। বাডি, তুই কতটা নিষ্ঠুর! তোর বাড়িতে একবার ইনভাইটও করলি না। আমার বাড়িতে বিয়ে লাগেনি যে তোকে ইনভাইট করব। ফর্মালিটিস মেনটেন করতেও তো বলতে পারতি আমার বাড়িতে চল মোহনলাল। আমি কি না করতাম? অরুণাভ হাসলো, লাগেজে কাপড় ভরতে ভরতে বলল, সে জন্যই বলিনি। প্লিজ বাডি, ইনভাইট মি। আই ওয়ান্ট টু সি ইউর হোম। প্লিজ প্লিজ। মোহন অনুনয় বিনয় করে। অরুণাভের নরম মন গলে গেল। আচ্ছা, লাগেজ গুছিয়ে নে, তবে শর্ত একটাই, আম্মুর সাথে কোনো রকম ফ্ল্যাটগিরি চলবে না। তাকে আন্টি বলে ডাকতে হবে। তোর সত্ত্বে হিসি করে দিলাম, মনে মনে বলে মোহনলাল। ইমোশনাল হওয়ার ভান করে চোখ পিটপিটায়। 2 হাতে বন্ধুকে জড়িয়ে গালে চুমু দিয়ে বলে, তুই কত ভালো রে অরুণাভ, আই লাভ ইউ বাডি। অরুণাভ তেলে পড়া পেঁয়াজ কুচির মতো চাপ করে উঠল। এক ধাক্কায় বন্ধুকে সরিয়ে দেয়। টি শার্ট টেনে গাল মুছে ভৎসনা সুরে বলে, বাইঞ্চপ, তোর ঠোঁট আমি কুচি কুচি করে কাটবো। মোহন হুহা করে হাসতে হাসতে লাগেজ গোছাতে শুরু করলো। এটা ওটা বলে বন্ধুকে বিরক্ত করতে ভুলল না। এক ফাঁকে জিজ্ঞেস করলো, পাতাবাহার কি পছন্দ করে? অরুণাভ কটমট দৃষ্টি খোপন করে বলে, এটা কিন্তু ও কথা ছিল না। আরে চেতিস কেন বাল, নর্মালি জিজ্ঞেস করেছি, বল কি পছন্দ করে। অরুণাভ বিরক্তিমাখা কণ্ঠে বলল, পছন্দ বলতে মানে সবচেয়ে বেশি ইন্টারেস্ট কিসের প্রতি? এমন কোনো পছন্দ আছে কি যা পেলে যে খুব খুশি হয়ে যাবে? লাইক শাড়ি, চুড়ি, ঝুমকা। মেয়েদের দুর্বলতা থাকে না? তো পাতাবাহারের দুর্বলতা কি? মোহনতি আগ্রহের সাথে জানতে চাইল। অরুণ সরকার।
জবাব মনপ্রসূ হলো না মোহনের। মুখ পাকিয়ে বিড়বিড় করলো, বুইড়া ব্যাটার প্রতি আবার কিসের দুর্বলতা, যত সব ঢং। অর্ণব কান খাড়া করে বলল, কি বললি? মোহন হেহে সুরে বলল, কিছু না তো। এই ভাবছিলাম আঙ্কেল কত লাকি, বাড়ি গিয়ে তার কপালে কপাল ঘেঁষে দেবো, বুঝলি। দুই বন্ধুর ঠোকরাঠুকরি করতে করতে নিচে নেমে আসে। পার্কিং জোনে অপেক্ষায় তার ভাই বোনেরা। অরুণাব টিকিতে লাগেজ দুটো রেখে দিল। আনিকাকে ইশারা করে পেছনে বসতে। আনিকা ইশারা বুঝেও ঘাটতারামি করে মাঝের সিটে গিয়ে বান্ধবীর পাশে বসলো। অরুণাব দাঁত কটমট করে চাইল ক্ষণ। মোহন বন্ধুকে ফ্রন্ট সিটে বসিয়ে দুবার পাশে বসে অরুণিতাকে বলল, বাবুক চড়ই ওলাফকে নিয়ে পেছনে এসো, আর রূপ নয়নকে নিয়ে মাঝে আয়। আমরা তিন ভাই বোন পেছনে বসবো। অরুণিতা ঘুমন্ত প্রহরকে কোলে নিয়ে এসে বসলো। তারা চোখ দুটো ঘুমে অবচেতন হয়ে আছে। রূপ নয়ন সামনে গিয়ে বসলে অরুণা পেছনে এসে বসে। গাড়ি চলতে শুরু করে ফ্রন্ট সিটে বসা মোহন পেছনে ফিরে বলল, টুটুল কোথায়? ওর সাথে ওই বোমা মেয়েটা? ওরা খেলা দেখতে বের হচ্ছিল, তাই খেলা শেষ হওয়ার আগে চলে গিয়েছে। রূপ হামি তুলতে তুলতে জবাব দেয়, সাথে ড্রাইভারকে লাইট নিভিয়ে দিতে বলে। অরুণাব জানালায় মাথা ঠোকায়। টুটুল যে তার উপরে রাগ করে চলে গিয়েছে বুঝতে বাকি নেই। মোহন সামনে ফিরে বলে, কত সুন্দর দেখতে মেয়েটা, অথচ বোবা, বেচারির জন্য মায়াই লাগে। বাড়ি ফিরতে ফিরতে তাদের ভালো রাত হয়ে যায়। আলস্য কাটিয়ে সবাই গাড়ি থেকে আস্তে ধীরে নেমে পড়ে। অরুণাব ঘুমন্ত প্রহরকে কোলে নিয়ে রূপকে বলে, ভাবনাকে ডেকে দিত, ঘুমিয়ে পড়েছে। রূপক অরুণিতার বাহু ঠেলে ডাকে, এ মোটু ওঠ না, মোটু। এই ওরু মোটু, মরে টরে গেলি নাকি? মোটুর বাচ্চা ওঠ না। অরুণাব চলে যাচ্ছিল, রূপকের সম্বোধনে ফিরে আসে। বড়সড় ধমক দিয়ে বলে, এ কেমন সম্বোধন? এভাবে বলে ছোট বোনকে? রূপক দাঁত দেখিয়ে আমতামতা করে বলে, আদর করে মোটু ডাকি, মনে কষ্ট দেই, এমন আদর দরকার নেই, খারাপ লাগে ওর। আরেকবার ডাকতে শুনলে কান গরম করে দেব। ওলাফকে নেই, আমি ভাবনাকে ডাকছি। রূপক প্রহরকে নিল। অরুণা বোনকে ডাকে। অর্ণিতা নড়ে চড়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ঘুম ভাঙে না, অগত্যা কোলে তুলে নিতে উদ্যত হয়। রূপক বাধা দেয়, আরে ভাই পারবে না, নিজেকে দেখো, ফু দিলে উড়ে যাবা। তোমার থেকে ওরও ভারী বেশি আছে। আমার হাতে মার না খেলে তোর ভালো লাগে না, না? মায়ের কাছে তো নাদান শিশু। অরুণা বিরক্তি মুখে বলে অরুণিতাকে পাচা করে তুলে নেয়। অরুণিতা ঘুমের ঘরেই ভাইয়ের গলা চড়িয়ে কাঁধে মুখ ঠেকায়। রূপক টেপ্পানি কেটে বলে, দেখো মুখ থুবড়ে পড়ো না যেন। মুখ তো তোর ভাঙবো, আগে হাট। ধমকি মুখ মুছড়ে আগে হাঁটে রূপক। অরুণা বোনের মুখ ঘুমন্ত মুখে পানে চায়। আপু ভুল বলেলা, মেয়েরা একটু দ্রুতই বড় হয়ে যায়। এই তো সেদিন সাদা তোয়ালে মোড়ানো চুড়িখানা কোলে দিয়ে চুমু খেয়েছিল, সেই চুড়ি কত বড় হয়ে গিয়েছে। সে বোনের কপালে একপাশে স্নেহ ঢেলে চুমু দেয়, কানে কানে ফিসফিস করে বলে, আই লাভ ইউ ভাবুক চড়ুই, মোর দ্যান ওলাফ। অরুণিতার ঠোঁটে এক চিলতে হাসি ফোটে, তার মানে ঘুম ছুটে গিয়েছে, কিন্তু চোখ বন্ধ করে রেখেছে। অরুণাব ছোটবেলার মতো গোল গোল ঘোরাই তাকে। সেই সেকালে গান গুনগুনিয়ে গায়, ফুলকো তারকা সাবসে কেহনা হে, এক হাজারো মে মেরে বেহনা হে। অরুণিতা তবুও চোখ মেলে তাকায় না, একটু ভয়ে ভয়ে গালটা শক্ত করে জড়িয়ে ধরে। পড়ে গেলেও কোমর ভাঙবে যে। রূপক সামনে থেকে বল, ভাইয়া এত রাতে দুপুরে তোমরা ভাঙা রেডিও অফ রাখো। কাকপক্ষীর ঘুম ছুটে গেলে রক্ষে নেই। অরুণাবের ইচ্ছে করে পেছনের থেকে পশ্চাতে লাথি লাগাতে। সে রূপকের ভাগ্য প্রসন্ন, প্রহর তাকে কোলে আছে। ঘরে ঢুকে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে। অরুণাব সেদিকে না গিয়ে বোনকে নিয়ে দোতলায় চলে যায়। অরুণ সরকার একবার পিছু ডেকে বলে, ঘুমিয়ে পড়েছ নাকি? হ্যাঁ আপু, ডাকলাম উঠলই না। ঘুমটা একটু বেশি গভীর তো। অরুণিতা চিমটি কাটে ভাইয়ের গলায়। অরুণাব হেসে ধীমান স্বর কণ্ঠে বলে, যতই গাম্ভীর্যের আড়ালে নিজেকে ঢেকে রাখো, আমাদের কিউটি ঢঙ্গি ভাবনা বেরিয়ে আসে কিন্তু। অরুণিতা চোখ খুলল, ভাইয়ের চোখে চোখ রেখে প্রশ্ন করল, আমার ওয়েট কত বলো তো ব্রো? হবে 45 or 15? নো, 60+। কি বলো? হ্যাঁ, তা আমার ওয়েট ফিল হচ্ছে না তো। অরুণিতা হাসলো, দুষ্টুমি সুরে বলল, তা তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে ব্রো। অরুণা পায়ের গতি বাড়িয়ে দেয়। অনেক কষ্টে অরুণিতার ঘর অব্দি গিয়ে বিছানায় নামিয়ে দেয়। তারপর নিজের চিটপটাং হয়ে হাঁপাতে থাকে। অরুণিতা তার হাল দেখে গম্ভীর ভাব ছেড়ে কিলকিল করে হেসে দিল। অরুণাব রীতিমতো হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতেই বলল, তুমি আমার থেকেও বেশি হিংসুটে ভাবুক চড়ুই। তফাৎ আমার কোনো প্রকাশ পায় আর তোমার কোনো খুব ধরা খুব কঠিন। ওলাপ তো আমাদের দুজনের ভাই, তাই না? ছোট্ট আদরে ভাই। অরুণিতার হাসি যেমন হুট করে এসেছিল তেমনি ভাবে গায়েব হলো। গভীর অবতরে ফিরে এসে বলল, আমি কাউকে হিংসা করি না ব্রো, বাট হি স্টোল এভরিথিং ফর মি।
My papa, my mama, my vitals, my toys, my room, my everything. Everyone remembered the first one and the last one, but forgot middle one. অরুণাভ সোজা হয়ে বসে, অবাক চিত্তে বলে, ভাবুক চড়ুই, ওলাভ তোমার ছোট ভাই, ও কেন চিনিয়ে নেবে? আমরা সবাই তো এক না? আমরা সবাই তো এক, যা কিছু সব আমাদেরই তো। একটা ছেলে একটা মেয়ে, হ্যাপি ফ্যামিলি। আমরা সবাই হ্যাপি ছিলাম, তাই না? ওকে আনার কি প্রয়োজন ছিল বাবা মামামের? অরুণাভ হাসে বোনের বাচ্চামো কথায়। মনে হলো 7 বছরে সেই অভিমানী ভাবনা, যে প্রহরের আগমনে খবর পেয়ে ভাইয়ের ঘরে এসে অনেক কেঁদেছিল। অরুণাভ উঠে এসে এক হাতে বোনের গলা চেপে ধরে, অপর হাতে কাঁধে জড়িয়ে বুক টেনে নেয়। ছিল তো, আমার একটা ভাইয়ের প্রয়োজন ছিল, একটা বোন, একটা ভাই, আর একটা পচা আমি, হ্যাপি ফ্যামিলি। তাহলে তো আমারও একটা বোন লাগবে, সেটা মামাকে গিয়ে বলো। অরুণাভ হাসতে হাসতে জবাব দিল। অরুণিতা কিছু সময় চুপ থেকে বলল, নেভার, আমার আর কোনো ভাই বোন চাই না ভাই। দিস ডেজ আই ফাইট কমফর্ট ইন রিমাইন্ডিং মাইসেলফ দ্যাট আই অ্যাম মাই পাপাস অনলি ওয়ান ডটার। বাবা, এত অহংকার কেন? অরুণাভ হেসে বোনের গালে এদিক ওদিকে ঘুরিয়ে আদরে গলায় বলল, আমাদের 2 ভাইয়ের একমাত্র বোন। ইউ নো না, আমরা 2 ভাই আমাদের আদরের বোনের ওপরেই জান হারাই। না, আমি বিশ্বাস করি না। অরুণিতা ভাইয়ের বুকে থেকে মাথা তুলে নাটকীয় গলায় বলল। অরুণাভ তার গালে আদরে চুমু দিল। অরুণিতা মিষ্টি করে হাসলো। মেদযুক্ত গালে বাজ পড়ে গর্ত সৃষ্টি হয়েছে দেখা যায়। টুল ছিল। মেয়ের ঘাড়ের সামনে মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে অরুণ সরকার। ছেলে মেয়ের কথোপকথন শুনছিল এতক্ষণ। সব শুনে বুকের ব্যথা আরেকটু বেড়ে যায়। এখন তো পাতা ভাইয়ের মতো তারও দুশ্চিন্তা হচ্ছে। ঢেকে রাখার বিষয় তো না, আজ বাদে কালই জানবেই। জানলে তাদের প্রতিক্রিয়া কেমন হবে। ভোরে আলো পড়তে শুরু করেছে। ডিসেম্বরের শীতে উষ্ণ কম্বলে বিদায় জানিয়ে অরুণাভ বিছানা ছেড়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ফিরে গিয়ে হুডি চড়ালো। শর্টসের ওপরে ট্রাউজার তুলে দেয়। সাদা কেটস পরে বেরিয়ে পড়ে। মূল ফটক খোলাই ছিল। সে বেরিয়ে আসতে বাবাকে দেখতে পাই, হাঁটতে বেরোচ্ছে। অরুণাভ এগিয়ে এসে বলে, রেস্ট হয়ে যাক, আমি জিতলে তোমার এটিএম কার্ড একদিনের জন্য আমার। অরুণ সরকার হার চোখে ছেলের দিকে তাকাই। আর হেরে গেলে তুমি তো জিতে যাবে, সেই খুশিতে 2 দিনের জন্য দিয়ে দিও এটিএম কার্ড। নাইস জোকস। অরুণ সরকার হাসিবিহীন মুখে বলে হাত ঘোরাতে চোখ ঘোরালো। মূল ফটকের দিকে তাকায় বারংবার। অরুণাভ ব্যায়াম করে শরীর গরম করার চেষ্টা করছে, বলে, কার জন্য অপেক্ষা করছো? চলো যাই, দেরি হয়ে। হে বয়েজ, আই এম রেডি, লেটস গো। তৃতীয় ব্যক্তির গলায় অরুণাভের কথা অসমাপ্ত রয়ে যায়। চমকিত দৃষ্টিতে করে তাকায় অরুণাভ। বোন অরিণিতাকে দেখে, তো নজর ফিরিয়ে বাবাকে দেখে। দুজনেই সেম আউটফিট, সেম ট্রাউজার, সেম হুডি, সেম কেটস, যেন মেলায় ঘুরতে যাওয়া 2 বান্ধবী। অরুণাভের হাসি পায়। ব্রো, হোয়াট হ্যাপেন্ড? হোয়াই আর ইউ স্মাইলিং লাইক দ্যাট? আই এম লুকিং উইয়ার্ড? নো, ইউ লুক কিউট। অলসো ইউর পাপ্পা। বলতেই হাসিতে ফেটে পড়ে অরুণাভ। অরুণিতার গোমরা মুখটা কালো হয়ে আসে। সে বাবার দিকে তাকায় অভিযোগের দৃষ্টিতে। অরুণ সরকার এগিয়ে এসে হুডির টুপিটা মেয়ের পাতায় তুলে দেয়। হুডির চেন গলা অব্দি তুলে দিয়ে বলেন, কাছে লোকে কত কিছু বলে, ওদের কথায় কান দিতে নেই। লেটস গো সোনা। অরুণিতা পাতা নাড়ে। বাবার মেয়ে ধীরে গতিতে দৌড়াতে শুরু করে। অরুণাভ মুখ মুচড়ে পিছু দৌড়ায়। একসময় তাদের ছেড়ে আগে চলে যায়। কয়েক রাউন্ড দ্রুত গতিতে দৌড়ে ঘুরে আবারও ফিরে আসে। গতি কমিয়ে অরুণিতার পাশে দাঁড়ায়। কতদিন হলো চলছে? 3 দিন। ওয়াও, সাচ আ লং টাইম। কিপ ইট আপ বাবুক চড়ুই। বাই দ্য ওয়ে, কতদিন চলবে? ভাইয়ের মজা বুঝতে পারে অরুণিতা। এর আগেও অনেকবার ওজন কমাবে বলে জিমে ভর্তি হয়েছিল অবধি থেমে গিয়েছিল, কখনো যাওয়া হয়নি। বাবার সাথে প্রতিদিন হাঁটতে বের হওয়ার পণ করলেও 2 দিন যায়, তারপর আর তাকে খুঁজে পাওয়া যায় না। এবারেও 3 দিনের রেকর্ড করলো সে। এসব দৌড়ঝাঁপ, ব্যায়াম, যোগা, জিম তার পোষায় না। তার তো ডাইনিং ভরা খাবারে পোষায়। সে পোষপোষ করে বলে উঠল, যতদিন তোমার মতো পাটকাঠি না হয়ে যাচ্ছি ততদিন। অরুণাভ দাঁড়িয়ে পড়ে। হাঁটুতে ভর দিয়ে হাঁপাই কতক্ষণ। অরুণিতা আর অরুণ সরকার আগে চলে গিয়েছে। অরুণাভ কপাল কষে আবারও চোট লাগাই। অরুণিতার পাশে এসে বলে, আমি পাটকাঠি? ব্রো, ঘরে ফিরে যাও, আর আয়নায় নিজেকে দেখে বুঝে নাও তুমি পাটকাঠি নাকি কৃষ্ণনগরের মন্ত্রীমশাই। অরুণাভের মুখটা চুপসে যায়। নিজ মেথিন পেটের দিকে তাকায়। ফিট অ্যান্ড ফাইন্ড, হেলথের কোনো দরকারই নাই দেখছি। মনে মনে বিড়বিড় করে অরুণাভ বোনকে বলে, আমি কৃষ্ণনগরের মন্ত্রীমশাই আর তুমি গোপাল ভাঁড়। অরুণিতা বাবার দিকে চেপে গিয়ে অভিযোগের সুরে বলে, পাপা, তোমার ছেলেকে চুপচাপ দৌড়াতে বলো না। অরুণ সরকার ছেলের দিকে ফিরে শক্ত গলায় বলে, রাস্তা বদলাও আপু, আমি যাও। অরুণাভ কোমরা মুখ বানিয়ে অন্য রাস্তায় চলে যায়। অরুণিতা বাবার দিকে তাকিয়ে দাম্ভিক ভরা সেই হাসিটি হাসে।
আপা বিয়ে কবে খাচ্ছি? অরুণ সরকার অবাক হয়ে বলে, কার বিয়ে? তোমার বড় ছেলে? অরুণ সরকার বাঁকা চোখে তাকায় মেয়ের দিকে, নিশ্চয়ই ভাইয়ের কান পরিয়ে দিয়েছে। সে গম্ভীর সুরে বলল, বিয়ে কোনো ছেলে খেলা না চড়ি শোনা। বিয়ে মানে দায়িত্ব, সমঝোতা। বিয়ে মানে ত্যাগ, ধৈর্যশীলতা, নিজেকে অন্য কারো হাতে সঁপে দেওয়া। তোমার ভাই এখনো ইম্যাচিউর, তোমার মাম্মামের থেকেও বেশি আবেগপ্রবণ। সংসারে পা দেওয়ার মতো ম্যাচিউরিটি এখনো আসেনি। অরুণিতা ধৈর্য সহকারে শুনল, আগ্রহের সাথে বলল, তুর্ম নেওয়াজের সাথে তো আপনি বিয়ে হচ্ছে না, তাহলে ব্রো আর আপনির ব্যাপারটা একটা মীমাংসা করা উচিত না? চাচিমণি আবার কোন ছেলে ধরে আনে মেয়ের জন্য? মীমাংসা হবে না। আরিয়ান রবি সাফ সাফ বলে দিয়েছে, তারা এই সম্পর্ক মানবে না। অরুণিতার কপালে বিরক্তির ভাঁজ। পাপা, চাচিমণি ব্রোকে দেখতে পারে না কেন? আর এই প্রহরীর সাথে তো ভালো বিহেভই করে। তোমার ব্রো মানুষটা খুব ভালো তো, আর ভালো মানুষের মানুষ একটু কমই দেখতে পারে। অরুণ সরকারের খোঁজা বুঝতে পারে অরুণিতা। সে জেদি সুরে বলে, ওনারা না মানলো আপনি তো রাজি, কোর্ট ম্যারেজ করিয়ে রাখো। মেয়ে পেয়ারি হলে একদিন ঠিকই মানবে। অরুণ সরকার হাসলো মেয়ের কথায়, শান্ত গলায় বলল, তোমার আনিপু আর ব্রো কারোরই ঈদ মজবুত না, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাকে বলে দিও ক্যারিয়ারে ফোকাস করতে। সবকিছুর একটা সঠিক সময় থাকে, আসল সময়। ভাগ্যে লেখা থাকলে সব হবে। আর হ্যাঁ, বিয়ে বিয়ে করে যেন আমার মাথা না খাই। এত বেহায়া ছেলে আমি বাপের জন্মে দেখিনি। বিয়ের বয়স হয়নি, বিয়ে বিয়ে বলে বাড়ি মাথায় তুলে রেখেছে। অরুণিতা আর কিছু বলল না। সে ব্যাপারটা বুঝতে পেরেছে, বাবার সাথেও সেও সহমত। এত জলদি বিয়ে করা উচিত হবে না, দুপক্ষকেই সময় দেওয়া উচিত। তারা আরেকটু পথ এগোতেই অরুণাবকে আসতে দেখা যায়। তাতে দেখে রাস্তা পাল্টাতে মরিয়া হয়ে ওঠে। অরুণ সরকার থামালো তাকে। ওয়ে 420, অনেক বেলা হয়েছে, এবার বাড়ি চলো। নাকি 420 করে ঘুরে বেড়ানোর ফোন দিয়ে এঁটেছ? জিরো সিভিক সেন্স পিপল। বাড়িতে ডাকে বলে ভরা বাজারেও ডাকতে হবে। আমার কি প্রেস্টিজ বলে কিছু নেই? ভবিষ্যৎ সেলিব্রিটি আমি, কিছুটা সম্মান তো আমি ডিজার্ভ করি। অরুণা বিড়বিড় করতে করতে ফিরে আসে। বাবার উদ্দেশ্যে থমথমে মুখে বলে, ভরা বাজারে 420 বললেই যখন ডাকবে। মহিষ জবাই করে পুরো কলোনিকে নিমন্ত্রণ দিয়ে অরুণাব নামকরণ কেন করেছিল শুনি? স্বভাব এমন 420 হবে জানলে কখনোই করতাম না। মহিষের পুরো টাকাই লস। অরুণ সরকার পাল্টা জবাব দিতে ভুলে না। অরুণাব ভোতা মুখে বলে, দিস ইজ নট ফেয়ার আপু। লিটারেলি তুমি আমাকে অপমান করছো। আমার মতো বাধ্য ছেলে এই যুগে পাবে? না না, তুমি তো এক পিসিং। অরুণ সরকারের পাল্টা ধাওয়া। অরুণাব মুখে কলু পেটে নিল। ভুলে গিয়েছিল ভদ্রলোক তার বাপ, সে নয়। অরুণাব বোনের পাশে এসে কোনোই দিয়ে খোঁচা দিল। অরুণিতা প্রশ্নভাজন দৃষ্টিতে তাকালে অরুণাব ফিসফিসিয়ে বলে, কাজ হলো? অরুণিতা নাপদক মাথা নেড়ে ভাইয়ের মতোই ফিসফিস করে বলল, ব্রো পাপা বলেছে বিয়ে বিয়ে করে যেন তার মাথা না খাও। এত বেহায়া ছেলে সে বাপের জন্মে দেখেনি, মেয়ের বয়সও হয়নি তোমার, অথচ বিয়ে বিয়ে করে বাড়ি মাথায় তুলেছ। সে মনেও। অরুণাব আবারও থেমে যায়, হাঁটুতে ভর দিয়ে হাঁপায়। আপু তার পরিস্থিতি বোঝার চেষ্টা কেন করছে না? ধাত্রী কি? পাতা আর রবি ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছিল। দুজনে নীরবে কাজ করে যাচ্ছে, যা বড় বেমানান লাগছে। কেননা দুই চায়ের মধ্যেকার বাচ্চার সাংসারিক আলাপ কখনোই ফুরাতেই চাইতো না। একসাথে পার্লার যাওয়া, শপিং করা, ঘুরতে যাওয়া, বিভিন্ন ইনভাইটে অংশগ্রহণ মিলিয়ে দুজনের মধ্যকার সম্পর্ক বেশ মধুর ছিল। দিনরাত মিলিয়ে দুইজন একে অপরের সাথে এতটাই জুড়ে থাকতো যে একে অপরকে খুব ভালো বান্ধবী হিসেবেই মেনে নিত। সেই মধুমাখা সম্পর্কে হুট করে নীরবতা ছেয়ে যায় ভাবনার মধ্যে। হেই বিউটিফুল লেডিস, ক্যান আই হেল্প ইউ? মোহনলালের কথায় তাতা রুবি তার দিকে তাকালো। অরুণাবের চেয়ে কিছুটা স্বাস্থ্যবান, গোলগাল চেহারায় শ্যামকরণের ছেলেটা যখন 24 পাটি দাঁত দেখিয়ে হাসেন, ছোট ছোট বাচ্চা কাচ্চাও বলে দিবে এই ছেলে প্রচুর বাচ্চামি জানে। যেহেতু অরুণাবের বন্ধু সে, রবি তাকে অরুণাবের মতোই উচ্ছেনে যাওয়া ছেলেদের কাতারে ফেলে চুপ থাকলো। পাতা মুচকি এসে বলল, কেন নয়? তাহলে আমি প্লেট লাগিয়ে দিচ্ছি কেমন? মহানদী আগ্রহের সাথে ধোয়া প্লেটে হাতে নেয়। পাতা তার হাতের প্লেট থেকে চিনিয়ে নিয়ে বলে, তুমি সকালের নাস্তা খেয়ে নিয়ে আমাদের হেল্প করো। সকালে কি খাও বলো? আপনি ভালোবেসে যাই খাওয়াবেন তাই খাবো ম্যাম। মোহন মাত্রারিক্ত ভদ্র সাজার চেষ্টা করে পাতা ব্রু কুচকে বলেন, ম্যাম কাকে বলছো? আন্টি ডাকলে চলবে, ম্যাম টাম ডাকতে হবে না। মোহন তার ভুবন ভোলানো হাসিটা দিয়ে বলল, আপনাকে আন্টি টাকার আগে আমার মাথায় নারিকেল পড়ুক। টু বি অনেস্ট, স্টিল আমার বিশ্বাস করতে কষ্ট হয় আপনি অরুণাবের মা। আপনার 3টে বাচ্চা আছে। সবচেয়ে বেশি কষ্ট হয় ওই লোকটাকে আপনার হাজব্যান্ড মানতে। এরকম প্রশংসা মেয়েরা একটু বেশি পছন্দ করে, কিন্তু কখনো স্বীকার করে না। উল্টো আরেকটু প্রশংসা পাওয়ার লোভে বলে, কি যে বলো না, বয়সে হয়েছে হ্যান ত্যান। পাতারও তার ব্যতিক্রম নয়, সেও বলল, কিসব কথাবার্তা মোহন? পাতার মুখে নিজের নাম শুনে মোহনের চোখের তারা চমকালো। কাতর স্বরে বলল, আরেকবার বলুন। কি বলবো?
পাতা হাসতে হাসতে বলল, আমার নামটা আবার বলুন। আপনার মুখে ভারী মিষ্টি লাগে শুনতে। এত সুন্দর করে আমায় কেউ ডাকেনি ম্যাম। তাছাড়া প্রথম সাক্ষাতে আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। তারপর থেকে আমি মাথায় শ্যাম্পু করা তো দূরের কথা, পানি অবধি ঢালিনি, শুধু আপনার ছোঁয়া উঠে যাবে বলে। রুবি মোহনের আপাতমস্তক চোখ বুলিয়ে নেয়। পাতা মুখে হাত দিয়ে হা করে মুখ ঢেকে রেখে কতক্ষণ, তারপর হঠাৎ করে কিলকিল করে হাসিতে লুটিয়ে পড়ে। হাসতে হাসতে কণ্ঠরে জল জমেছে। মোহন চোখ পিটপিট করে তাকিয়ে দেখে। তাই তো বলি, হঠাৎ কাল রাতে থেকে মরা ইঁদুর পচে যাওয়ার মতো বাজে গন্ধ কোত্থেকে আসছে। হঠাৎ পুরুষালী ভরাত কণ্ঠ। পাতা মোহন ডাইনিং রুমের দিকে তাকায়। অরুণ সরকার হনহনিয়ে উপরে চলে যাচ্ছে। পাতা মনে মনে মুখ ভাঙায়। বুড়োর জলে অরুণিতা এগিয়ে এসে ডাইনিং টেবিলের প্রতিটি পদের ওপরে চোখ রাখে। খাবার দেখে ক্ষুধার্ত তনুমন ফুরফুর হয়ে ওঠে। সে চেয়ার টেনে বসে, প্লেট উল্টে পরোটা বলে পরোটা নিয়ে চিবোতে শুরু করে। বড়টা ক্ষুধা লেগেছে। আম্মু ফ্রেশ হয়ে এসে খেতে বসাম। পাতা হতাশ সুরে বলে। অরুণিতার গম্ভীর চাহনি খাবারে আটকে আবার ফ্রেশ। অরুণা ভাস্বজ্জ্বল মুখে এগিয়ে এসে মায়ের আঁচলে খামারতো মুখটা মুছতে মুছতে বলে, আম্মু পাপা কি বাড়ি 1.5 ঘন্টা দৌড়ে শরীরে যতটুকু ক্যালোরি লস করেছে। মায়ের চায়ের দোকানে 3 চামচ চিনি দেওয়া দুধ খেয়ে দুধ চায়ে ঘিয়ে ভাজা ব্রেড টোস্ট ডুবিয়ে 10 গুণ বেশি ক্যালোরি গ্রহণ করে এসেছে। এখন তোমার তেল চিপচিপে পরোটা। ওনাকে ডায়েট করবে, আবার জিমেও যাবে। অরুণিতা রাখলো না, আপন মনে খেয়ে চলল। পাতার হাসি মুখে একটু ভাটা পড়েছে অরুণাবের আগমনে। অরুণাব তা খেয়াল করে। মনটা খারাপ হয়ে গেল তার। মায়ের আঁচল ছেড়ে বন্ধুর পাশে এসে দাঁড়ালো। পাতা স্নান মুখে কাপড় ইস্ত্রি করছিল। প্রহর তার পাশে বসে পটর পটর করে কথা বলে যাচ্ছিল। রকেটের গতিতে চলে তার মুখটা 1 সেকেন্ডের জন্য জিরোয় না। একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। মাম্মাম, টুটুল ভাইয়া আমাকে বউ দিয়ে আবার বউ নিয়ে গেল কেন? আমার কি বউয়ের জন্য মুখের ভেতরে আকুপুকু করে না? আমার কি কষ্ট হয় না? পাতা গম্ভীর মুখে বলে, কখন থেকে বউ বউ লাগিয়েছিস? আরেকবার বউ শব্দটা উচ্চারণ কর, তোর মুখে আমি টেপ লাগিয়ে দেব। মাম্মাম বউ, একদম চুপ। আমার কথা তো চুপ করতে বললাম না তোকে? কখন থেকে মাথা কাচ্ছিস? যা বের হ রুম থেকে। শেষবেলা দক্ষিণা কোণে বর্ষার কোলে মেঘেরা চোখ পাকাচ্ছে। বিনা গর্জনে গগন চিরে এই তো 1 ফোঁটা জল নেমে আসে ধরণীতে। পাতা করুণ দৃষ্টি তাকিয়ে ছেলের দিকে। এরপর 2 হাত মেলে আদরে গলায় ডাকে, উলে লেলে আমার বাবাটা, আসো আদর করে দেব। প্রহর ঠোঁট উল্টিয়ে কেঁদে দিল। পাতা 2 হাতে জড়িয়ে বুকে আগলে নাই তাকে। ভেজা গালে মুছে দিয়ে বলে, মাম্মাম সরি তো, আসলে মাথা ব্যথা করছে। তুমি কখন থেকে বক বক করে যাচ্ছিলে, তাই একটু রেগে গিয়েছিলাম। প্রহরের কান্না শেষ। সে মায়ের দুগালে হাতটাকে আদরে ভাব মিশিয়ে বলে, তোমার মাথা ব্যথা করছে মাম্মাম? আমি টিপে দেই। পাতার সমস্ত মলিনতা গায়েব হয়ে যায়। ছেলেকে আদরে জুমুতে ভরিয়ে দেয়। আদরের পর্ব শেষ হলে প্রহর মায়ের পেছনে দাঁড়িয়ে কপালে ছোট্ট ছোট্ট আঙুল চালিয়ে টিপে দেয়। পাতা আরাম পায়। প্রহর কপাল টিপতে টিপতে আস্তে আস্তে চুলের খোপা খুলে দেয়। তার কিছু মনে পড়ে। সে ছুঁয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে তেলের বোতল এনে হাতের তালুতে ঢালে। তারপর 2 হাতে ঘষে মায়ের মাথায় লাগিয়ে দেয়। সে দেখছে পাপা মাম্মামের মাথায় এভাবেই তেল দেয়। পাতা মুচকিয়ে আসলো। তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো প্রহর? বউকে। পাতা ঘাড় বাঁকিয়ে ছেলের দিকে তাকায়। প্রহর জিভ কামড়ে ধরে। তড়িঘড়ি নিজেকে সূত্র নিয়ে বলে, মাম্মামকে। সত্যি বলছো নাকি মিথ্যা? ওহো মাম্মাম, মিথ্যে তো মিথ্যুক বলে। আমি তো মিথ্যুক নই, আমি সত্যুক। আমি তাই সত্যিই বলছি। সত্যুক না, সত্যবাদী হবে ওটা। কেন মিথ্যুক বললে, মিথ্যাকে মিথ্যুক বললে সত্যকে সত্যুক কেন হবে না? আমি জানি না। পাতা আত্মসমর্পণ করে, নাইলে তাকে নাস্তানাবুদ করে ছাড়বে। প্রহর বলল, বড়রা তো সব জানে, তাহলে তুমি কেন জানো না? পাতাকে কিছু বলতে হলো না আর। তাকে বাঁচাতে কেউ দরজায় খটখটায়। পাতা হাত ছাড়লো। দরজার দিকে তাকাতেই অরুণাবকে চোখে পড়ল। ওলাপ, রূপ তোমাকে ডাকছে, একটু নিচে আসো তো সোনা ভাইটি। অরুণাবের কথায় প্রহর চিন্তিত মুখে বলে, কিন্তু আমি তো মাম্মামের মাথা টিপে দিচ্ছি, মাম্মামের মাথা ব্যথা করছিল তাই। আমি আছি তো আম্মুর কাছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে ভাইটুস। প্রহর চলে যায়। অরুণাব হালকা করে দরজা ফিরিয়ে দিয়ে প্রহর যেখানে একটু আগে বসেছিল সেখানে বসলো। হাতের তালুতে তেল ঢেলে 2 হাতের তালুতে ঘষে নেয়। তারপর মাথায় ম্যাসেজ করে দেয়। পাতা মুহূর্তেই মূর্তির মতো বসে থাকে। চোখে মুখে বেশ থমথমে, নিজেকে শক্ত রাখে। অরুণাব একটু সময় নিয়ে কাতর স্বরে ডাকলো, আম্মু। পাতা চোখ খিচে নাই। সেই বুক কাঁপানোর ডাক প্রথমবার গাড়িতে বসে যখন ডেকেছিল, পাতা বুকটায় একই ধাক্কা অনুভব করেছিল। ও আম্মু। না, বড্ড জ্বালা হলো তার। এভাবে ডাকলে তো পাতা নিজেকে ধরে রাখতে পারবে না, কথা বলবে না আমার সাথে। অরুণাব বিষণ্ণ সুরেই বলল। গলা কাঁপছিল তার। পাতা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার মা কেমন আছেন? এরপর আর দেখা করনি? ফোনে কথা হয়নি নিশ্চয়?
অরুণাবের মুখটা স্নান হয়ে আসে, চোখ দুটো নিমেষে টলমল করে ওঠে। সে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলে, আমার মা, আমার আম্মু, আমার জানতো তুমি। আমি আর কাউকেই চিনি না। তুমি প্লিজ ওসব কথা বলিও না। আমার অনেক কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসছে। আমারও। পাতার গলাও কেঁপে উঠল। অরুণা ফোট করে মাকে ছেড়ে বিছানা থেকে নামলো। মেঝেতে বসে মায়ের 2 পা বুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। অস্পষ্ট শব্দমালা জুড়ে বলে, আম্মু, বোন অনেক সরি, আর হবে না। প্লিজ কথা বলো আমার সাথে। তুমি কথা না বললে আমার কিছুই ভালো লাগে না। প্লিজ আম্মু, প্লিজ। তুমি এভাবে বললে আমি তো মরেই যাব। পাতা কয়েক মুহূর্ত পাথরের মতো বসে থাকে। কি হচ্ছে, কেন হচ্ছে তার বোধগম্য হলো না। 20 বছরের ছেলে এভাবে বাচ্চাদের মতো কাঁদতে পারে। বুকের ভিতরটা জ্বলে পড়ে উঠল। মৃত মন ডুকরে কেঁদে উঠল। স্নেহ ভরা হাত অজান্তেই ঘন কালো চুলের ভাঁজে স্নেহ বলিয়ে দিচ্ছে।